হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে পিউ রিসার্চ সেন্টারের নতুন গবেষণা, যে যুক্তরাষ্ট্রে বেঁচে থাকার তাগিদে পরিবারের দুজন সদস্যকেই ফুল টাইম কাজ করতে হচ্ছে। দিস ইজ দ্য নিউ রিপোর্ট, গবেষণা রিপোর্ট। এই রিপোর্টটি আজকে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সমঝোতা হয়েছে, যুদ্ধবিরোধী যে যুদ্ধ থামার যে সমঝোতা বা চুক্তি হয়েছে, এই চুক্তির আসলে এক্স্যাক্টলি কী আছে এবং এতে কে বেনিফিটেড হবে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব যে জেট ব্লু আপনার লাগোরিয়া এয়ারপোর্ট এবং নিউ ইয়র্ক এয়ারপোর্টে তাদের অপারেশন বন্ধ করে দিতে যাচ্ছে বিকজ অফ দ্য কস্ট, টু মাচ হাই কস্ট, এই জন্য বন্ধ করে দিতে যাচ্ছে। এবং এটা আপনারা জানেন, জেট ব্লু ইজ ওয়ান অফ দি ভেরি ইকোনমি এয়ারলাইন্স, যেটাকে বলা হয় যে বাজেট এয়ারলাইন্স। এই বাজেট এয়ারলাইন্সের অপারেশন যদি লাগোরিয়াতে বন্ধ হয় বা নিউ ইয়র্ক এয়ারপোর্টে বন্ধ হয়, তাহলে এর প্রতিক্রিয়া কী হতে পারে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশের যে নতুন সরকার, এই নতুন সরকারের যে পারফরমেন্স এবং আওয়ামী লীগের যে ভবিষ্যৎ, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে কাল নিউ ইয়র্কে যে বিষয়ে, কালকে আপনারা জানেন যে নিউ ইয়র্কে নিক্সের যে বিজয় উৎসব হবে, এই বিজয় উৎসবে কী হতে পারে, এই হচ্ছে আজকের বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। এবং আরেকটি বিষয় এর সাথে সংযুক্ত থাকবে যে এই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ এবং যুদ্ধের পরে যে সমঝোতা বা চুক্তি, এই চুক্তির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে ইরানের প্রভাব কোন পর্যায়ে যেতে পারে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন প্রফেসর ডক্টর গুলাম মাতবর, জনাব হাসান ফেরদৌস, ডক্টর মাসুদুর রহমান এবং আমাদের সাথে আছেন জনাব আব্দুল লতিফ সম্রাট, আর যুক্ত থাকবেন জনাব আরিফুর রহমান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন, আশা করি সবাই আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব সবার সাথে অনুষ্ঠানটি শেয়ার করে নেবেন। যাচ্ছি নাজমুল আহসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। আজকে বুধবার, জুন মাসের 17 তারিখ। আজ কিছুক্ষণ আগে এনবিসি নিউজ জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উভয় যুদ্ধ অবসানের শর্তাবলিত সম্বলিত একটি সমঝোতা স্মারকে ডিজিটাল ভাবে স্বাক্ষর করেছেন। এর আগে খবর প্রকাশিত হয়েছিল যে ইরানের স্পিকার স্বাক্ষর করেছেন ইরানের পক্ষে, কিন্তু আজকে হোয়াইট হাউস থেকে এটি স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এনবিসি নিউজকে যুক্তরাষ্ট্রের সিনিয়র অফিসিয়ালরা জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানি এই এই চুক্তিতে, সমঝোতা চুক্তি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ স্বাক্ষর করেছেন এবং উভয় যুদ্ধ অবসানে ডিজিটাল ভাবে তারা স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে গত বুধবার, অর্থাৎ বুধবার রাতে, আজকেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভার্সাই প্রাসাদের নৈশভোজের সময় ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডিজিটালি। যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তার কাছ থেকে এনবিসি নিউজের হাতে আসা 14 দফা বিশিষ্ট এই স্মারক অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং ইরান সরকারের সাথে সংশ্লিষ্ট তহবিল ও সম্পদ অবমুক্ত করবে বলে আশা করা হচ্ছে। তবে কি আছে যুক্তরাষ্ট্র ও ইরানের এই 14 দফা খসড়া চুক্তিতে, এটি আজকে সর্বত্রই আলোচিত হচ্ছে এবং একাধিক সংবাদ মাধ্যম খসড়া চুক্তিটি প্রকাশও করেছে। তার মধ্যে এনবিসি নিউজও রয়েছে, ব্লুমবার্গ নিউজ রয়েছে, সিএনএন রয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধবন্ধ অবশেষে যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যে সমঝোতা হয়েছে, একটি খসড়া আজকে স্মারকের তথ্য প্রকাশ্যে এসেছে এবং এর মধ্যে এই যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল করা, জব্দ সম্পদ মুক্ত করা এবং পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে তেহরানের প্রতিশ্রুতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে বলে জানা গেছে। তবে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ কি হবে, সেই বিষয়ে এই চুক্তিতে কিংবা নথিপত্রে কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ নেই। 14 দফার এই চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি যদিও, তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার কাছ থেকে খসড়া চুক্তির অনুলিপির কথা জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। শুধু সিএনএন নয়, এনবিসি নিউজ এবং ব্লুমবার্গ নিউজও এই তথ্যটি পেয়েছে তারা। 14 দফার চুক্তিতে আছে যুদ্ধের অবসান এবং এই খসড়ায় বলা হয়েছে
চুক্তি সইয়ের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্ররা সব ধরনের যুদ্ধ, সামরিক সংঘাত বন্ধ করবে। আজ সকালে ইরান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা সব ধরনের যুদ্ধ বন্ধ করেছে। এর মধ্যে লেবাননের সংঘাত অন্তর্ভুক্ত, ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা হামলার হুমকি দেওয়া থেকেও বিরত থাকবে। আহ সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো হবে, এটি দ্বিতীয়। দুই দেশ একে অপরের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করবে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না দুই দেশ। ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির কথাও বলা হয়েছে। দুই দেশ সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে। প্রয়োজনে উভয় সম্মতিতে সময় বাড়ানো যাবে। নৌ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হবে। চুক্তি সইয়ের পর ইরানের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র এবং ৩০ দিনের মধ্যে ওইসব এলাকা থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও সরিয়ে নেওয়া হবে। হরমুজ প্রণালী পুনরায় দেওয়া প্রসঙ্গে চুক্তি খসড়ায় বলা হয় যে ইরান অবিলম্বে এমন পদক্ষেপ নেবে যেন হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আগের অবস্থায়, যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে আসে এবং পারস্য উপসাগর ও ওমান সাগরের মধ্যে বাণিজ্যিক নৌ পরিবহন স্বাভাবিক হয়। জন্য মাইন অপসারণ সহ প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থাও নেবে ইরান। $৩০০ বিলিয়ন তহবিল প্রসঙ্গে খসড়া চুক্তিতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদাররা ইরানের অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়নের জন্য কমপক্ষে $৩০০ বিলিয়ন এক পরিকল্পনা গ্রহণ করবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে এই $৩০০ বিলিয়ন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের কোনো অংশগ্রহণ থাকবে না। সেটি তিনি আবার বলেছেন আজকে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে খসড়ায় বলা হয়েছে যে চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানের উপর থাকা সব ধরনের নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে জাতিসংঘ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা যেগুলি বহাল রয়েছে সেগুলি অন্তর্ভুক্ত আছে। পারমাণবিক অস্ত্র না তৈরির ইরানের প্রতিশ্রুতি প্রসঙ্গে খসড়ায় বলা হয়েছে যে ইরান প্রতিশ্রুতি দেয় যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। সমৃদ্ধ ইউরেনিয়াম ও অন্যান্য পারমাণবিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত চুক্তিতে নেওয়া হবে, যেটি পরবর্তীতে স্বাক্ষর করা হবে। স্থিতাবস্থা বজায় রাখা প্রসঙ্গে চুক্তিতে বলা হয়েছে যে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তার বর্তমান ও পারমাণবিক কর্মসূচিতে কোনো পরিবর্তন আনবে না। অন্য যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং এই অঞ্চলে অতিরিক্ত সামরিক শক্তিও মোতায়েন করবে না। ইরানি তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল প্রসঙ্গে চুক্তিতে বলা হয়েছে চুক্তি সইয়ের পরপরই ইরানের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল পণ্য সংশ্লিষ্ট আবার ব্যাংকিং, বীমা, পরিবহন উপর থাকা বিধিনিষেধ শিথিল করবে। প্রত্যাহারের কথা বলা হয়নি, শিথিল করবে যুক্তরাষ্ট্র। জব্দ সম্পদ মুক্ত করার প্রসঙ্গে সংখ্যায় বলা হয়েছে যে আলোচনার অগ্রগতির ভিত্তিতে ইরানের স্থগিত বা জব্দ করা অর্থ সম্পদ ধীরে ধীরে মুক্ত করে দেওয়া হবে। তদারকি ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে খসড়া চুক্তিতে চূড়ান্ত চুক্তি বাস্তবায়ন ও ভবিষ্যতে তা মেনে চলা নিশ্চিত করতে একটি যৌথ তদারকি ব্যবস্থা গঠন করা হবে। চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে যে খসড়ার বলা হয় যে বর্তমান চুক্তির নির্দিষ্ট কয়েকটি ধারা বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পর বাকি বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনায় বসবে দুই দেশ, যুক্তরাষ্ট্র ও ইরান। জাতিসংঘের অনুমোদন প্রসঙ্গে বলা হয়েছে চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হবে। প্রতিবেদনে আরো বলা হয় এই খসড়া চুক্তি সম্পর্কে জানতে চাইলে কোনো তথ্য জানায়নি হোয়াইট হাউস। অন্যদিকে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যে ফাঁস হওয়া খসড়া সঠিক নয়, ইরান বলছে সেই কথাটি। এদিকে গত মঙ্গলবার G7 সম্মেলনে ট্রাম্প ইরানি নেতাদের প্রশংসা করেন এবং একই সাথে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন। ইরান চুক্তিটি বাজে ও একটি ভুল বলে মন্তব্য করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সময় ভাইস প্রেসিডেন্ট ছিল প্রথম মেয়াদে, এবং অন্যান্য রিপাবলিকান নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন 2024 সালে হোয়াইট হাউসে আরেকটি মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি একটি মারাত্মক ভুল করেছেন, নিজের জন্য, নিজের অর্জিত ঐতিহ্যের জন্য এবং দেশের জন্য সব দিক থেকে প্রেসিডেন্ট বাইডেন এক বড় ভুল করেছেন। তিনি বলেছিলেন যে তিনি আর নির্বাচনে লড়বেন না। যদি এমনটা হতো, এই ধরনের কাল্পনিক পরিস্থিতির বিচার বিশ্লেষণ করা সবসময় কিছুটা জটিল, তবুও হিলারি ক্লিন্টন বলেন, আমার বিশ্বাস তিনি যদি সেই সিদ্ধান্তে অটল থাকতেন, অর্থাৎ নির্বাচনে না করার সিদ্ধান্তে, এবং ধরুন 2023 সালের গ্রীষ্মের শেষের দিকে ঘোষণা দিতেন যে তিনি নির্বাচনে লড়ছেন না, বরং পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিচ্ছেন, তবে আমরা একটি সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা দেখতে পেতাম।
দ্য নিউ ইয়র্কারের ডেভিড রোমানিকের সঙ্গে আলাপকালে হিলারি ক্লিন্টন এসব কথা বলেন। হিলারি আরো বলেছেন, আরো অত্যন্ত দুঃখের বিষয় হলো, আমার বিশ্বাস সেই প্রতিদ্বন্দ্বিতা থেকে যিনি উঠে আসছেন তা তিনি ভাইস প্রেসিডেন্ট, কোনো গভর্নর, সিনেটর কিংবা অন্য যে কেউই হোক না কেন, তিনি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারতেন। তাই আমার মনে হয় প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে পুনরায় নির্বাচন করার সিদ্ধান্ত ছিল একটি মারাত্মক ভুল। আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স নিয়ে আজকে নতুন একটি তথ্য এসেছে। সরকারি ব্যয়ের ক্ষেত্রে প্রতারণার বিরুদ্ধে দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের 50টি স্টেটেই আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বা বেকারত্ব সহায়তা বাবদ ফেডারেল যে অর্থ প্রদান করা হয় তা বন্ধের হুমকিও দিয়েছেন। এক্সকিউজ মি। 50টি স্টেটের গভর্নরদের কাছে পাঠানো এক চিঠিতে ভারপ্রাপ্ত শ্রম সচিব পিট স্যাডারলিং সতর্ক করে বলেছেন যে স্টেট পরিচালিত আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বা বেকারত্ব বীমা কর্মসূচিতে অপচয়, প্রতারণা ও অপব্যবহার রোধে ফেডারেল সরকার উপলব্ধ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এর মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো স্টেটগুলোর প্রশাসনিক তহবিল আটকে রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। একটি হাউজিং বিল পাশ হয়েছে যুক্তরাষ্ট্র সিনেটে। দীর্ঘ কয়েক মাস ধরে স্থবির হয়ে থাকার পর আবাসন সংক্রান্ত একটি ব্যাপক সংস্কার প্যাকেজ চূড়ান্ত অনুমোদন দেওয়ার পথে রয়েছে কংগ্রেসে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য বিলটি প্রস্তুত করা হচ্ছে। হাউস এবং সিনেটে পাশ করা হয়েছে। বিলটি এখন হাউস এবং সিনেটে যৌথভাবে ভোট নিয়ে সেটি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হবে স্বাক্ষরের জন্য। গত মঙ্গলবার রাতেই সিনেট 87 পক্ষে 8 বিপক্ষে ভোটে 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্টের বিষয়টি হাউজিং বিষয়টি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সংসদীয় সংস্করণটি বিবেচনার পক্ষে রায় দিয়েছে। অর্থাৎ সিনেট হাউস যেটি সংশোধন করে পাঠিয়েছে সেটির পক্ষে রায় দিয়েছে। দীর্ঘ কয়েক মাসের আলোচনার পর কংগ্রেসের উভয় কক্ষ এই বিলের অন্তর্ভুক্ত আবাসন বিষয়ক বহুবিধ বিধানের ভাষা ও বিষয়বস্তু নিয়ে ঐক্যমতে পৌঁছেছে। আগামী দিনগুলিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেট এই বিষয়ে চূড়ান্ত ভোট গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। সিনেটে বক্তব্য রাখার সময় ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন অবশ্য বলেছেন যে বিলটির চূড়ান্ত সংস্করণে থাকা 45টি বিধানের মধ্যে উভয় কক্ষ অর্থাৎ সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং উভয় দলের অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলোকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক গ্র্যান্ট, কর্মসূচিতে প্রয়োজনীয় পরিবর্তন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপর নিষেধাজ্ঞা, অর্থাৎ বড় বড় বিনিয়োগকারী এখন আর আবাসন সেক্টরে বিনিয়োগ করতে পারবেন না, সেটিও বিলে রয়েছে। এবং অর্থায়ন সম্পর্কিত বেশ কিছু কর্মসূচি রয়েছে। এই হচ্ছে সেটি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নবনিযুক্ত চেয়ারম্যান কেভিন ওয়াশের সভাপতিত্ব আজ অনুষ্ঠিত প্রথম বৈঠকে ফেডারেল রিজার্ভের সুদের হার 3.5 থেকে 3.75% যেটি এতদিন বহাল ছিল সেটি আবার পুনরায় অপরিবর্তিত রাখা হয়েছে। টানা চতুর্থবারের মতো কোনো বৈঠক সুদের হারে কোনো পরিবর্তন করা হলো না। কেভিন হাস এই প্রথমবারের মতো ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করে প্রথম সভায় সভাপতিত্ব করেছেন। ট্রাম্পের হোয়াইট হাউসে সফরকারী প্রথম এনবিএ দল হিসেবে ইতিহাস গড়বে নিউ ইয়র্ক নিক্স। প্রেসিডেন্ট ট্রাম্প এনবিএ ফাইনাল উপলক্ষে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নিক্সের খেলা দেখতে এসেছিলেন। এবার চ্যাম্পিয়ন সেই প্রতিদান দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নিউ ইয়র্ক সফরে। নিক্সের মালিক জেমস ডোলান আজ জানিয়েছেন যে তিনি নিশ্চিত করে বলেছেন যে দলটি নিক্স প্রেসিডেন্টের কাছ থেকে সম্বর্ধনা পেতে হোয়াইট হাউসে যাচ্ছে। আগামীকাল নিক্সের টিকার ট্যাগ প্যারেড অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক সিটি। এবার বিশ্বকাপ ফুটবলের খেলায় আসি। আগামী 19শে জুলাই নিউ জার্সির ম্যাট লাইফ স্টেডিয়ামে যখন বিশ্বকাপ ট্রফিটি তুলে দেওয়া হবে তখন সেখানে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো সরাসরি এই কথা জানিয়ে বলেছেন যে গত জানুয়ারিতেই যে তিনি বলেছিলেন যে ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফিটি তুলে দেওয়ার সময় ট্রাম্প উপস্থিত থাকবেন এবং সেটি তিনি পুনরায় নিশ্চিত করেছেন। ইনফান্তিনো বলেছেন যে 19শে জুলাই বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের হাতে এই ট্রফিটি তুলে দেওয়া হবে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে আমি এই প্রথম প্রদান করবো এই ট্রফিটি, অন্য কেউ এই ট্রফিটি স্পর্শও করতে পারবে না, সেটি ইনফান্তিনো বলেছেন। আলজেরিয়ার হয়ে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে খেললো ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার অধিনায়ক জিনেদিন জিদানের ছেলে। অর্থাৎ জিদান খেলেছেন ফ্রান্সের হয়ে, তার ছেলে খেলেছেন আলজেরিয়ার হয়ে গতকাল। এবং সবসময় নিজের পথ নিজেই তৈরি করার চেষ্টা করেছি বলেছেন জিদানের ছেলে লুকা। প্রসঙ্গত গতকাল মেসির হ্যাট্রিক ম্যাচে আলজেরিয়ার গোলরক্ষকই ছিলেন লুকা। দুর্ভাগ্যবশত তার জালেই 3টি গোল পাঠিয়েছেন
লিওনেল মেসি। আজ ডালাসে ৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে ইংল্যান্ড যদিও, এবং পর্তুগাল ডিআর কঙ্গোর ম্যার ম্যাচের পর ইংল্যান্ড ক্রোয়েশিয়া গতির পসরা সাজিয়ে বসেছিল আজ। বিশেষ করে হ্যারি কেইন, যিনি ইংল্যান্ডের অধিনায়ক, জুডি বেলিংহামদের ইংল্যান্ড শেষ পর্যন্ত তাদের এই গতি আর প্রেসিং এর কাছেই হার মেনেছে ক্রোয়েশিয়া। প্রথমার্ধে ২-২ গোলের সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে ২ গোল দিয়ে মকা ৪-২ গোলের জয় তুলে নেয় ইংল্যান্ড এবং গ্রুপে তারা শীর্ষস্থানে চলে আসে। এই জয়ে ২০১৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের কিছুটা প্রতিশোধও নিতে পেরেছে ইংল্যান্ড। আরে ম্যাচে ইংল্যান্ডের হকে জোড়া গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইন, প্রথমটি অবশ্য পেনাল্টিতে করেছেন। আজকের দিনের অন্য খেলায় খুব সাদামাটা খেলা খেলেছে পর্তুগাল ডিআর কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে খেলাটি সমতায় আসে এবং পর্তুগালকে অনেকেই এবারের বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ী দল হিসেবে যারা ভেবেছিলেন তাদের আজকে অনেকেরই স্বপ্নভঙ্গ হওয়ার উপক্রম করেছেন রোনালদিনোর দল, এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে আজকে খুবই নিষ্প্রভ মনে হয়েছে খেলায়। দিনের ১ পর্যন্ত অনুষ্ঠিত শেষ খেলায় ঘানা ১-০ গোলে পানামাকে হারিয়েছে। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে এই গোলটি অনুষ্ঠিত হয়েছে। গোলটি দিয়েছে ঘানা। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ নাজমুল হাসান। আপনি যেটা বললেন যে মেট লাইফ স্টেডিয়ামে আপনার যে ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল হবে সেখানে শান্তির বাতাস আমরা শুনবো, সুন্দর আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলবো, আমরা আপনার মুক্ত বিহঙ্গের মতো সেখানে কথা বলবো। সেখানে ট্রাম্প সাহেব কেন আসবেন? উনি আসলেই তো একটা, আপনি তো বুঝেন সিকিউরিটি হাবি যাবে, নানান সমস্যা আছে। আমি একটু উত্তরটা দিই, আমাকে যেহেতু প্রশ্ন করা হয়েছে তারপরে ইব্রাহিম চৌধুরী উত্তর দিতেই পারবেন। সেটা হচ্ছে উনি কেন আসবেন ওই জায়গায়, ওনার দরকারটা কি ওই জায়গায় আসার? না ইনফান্তিনো ফিফার প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন সাধারণত স্বাগতিক দেশের যিনি রাষ্ট্রপ্রধান থাকেন কিংবা সরকার প্রধান থাকেন তিনি এই ট্রফিটি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। সেই কারণে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে উপস্থিত থাকবেন, তাকে আলাদা কোনো সম্মান দেওয়া হচ্ছে না। তবে এখানে একটি কথা উঠতেও পারে, যেটি হচ্ছে যে এবারের বিশ্বকাপটি ৩টি দেশে অনুষ্ঠিত হচ্ছে, ৩টি দেশই স্বাগতিক দেশ। কানাডাও স্বাগতিক দেশ, মেক্সিকো স্বাগতিক দেশ। ইনফান্তিনো কিন্তু বলেননি যে মেক্সিকোর প্রেসিডেন্ট কিংবা কানাডার প্রধানমন্ত্রী ফাইনালে উপস্থিত থাকবেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই ট্রফিটি তুলে দেবেন, অন্য কেউ স্পর্শও করতে পারবে না। তো এর অর্থটা তিনি কি বোঝাতে চেয়েছেন তিনিই ভালো জানেন। তবে আমার যেটি মনে হয় যে যুক্তরাষ্ট্র স্বাগতিক দেশ, ফাইনাল খেলা যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এবং সেই জন্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেখানে আমন্ত্রিত হচ্ছেন, বিশেষ কোনো কারণে তাকে আমন্ত্রণ করা হচ্ছে না। সো আপনি তো জানেন যে যেখানে উনি যান সেই জায়গায় যে সিকিউরিটি হবে, যে প্রবলেম হবে, সাধারণ মানুষ যারা আমাদের মতো যারা সাধারণ দর্শক তারা যখন দেখতে গেলেই তো ইট উইল বি হিউজ প্রবলেম। তো ওনাকে কি কোনো কিছু আছে যে ভাই আপনার দরকার নেই, আপনি হোয়াইট হাউসে বসেই দেখেন আমাদের এদিকে আপনার? কিন্তু ম্যাট লাইফ স্টেডিয়াম যেটি সেটি অত্যন্ত সর্বাধুনিক স্টেডিয়াম এবং এখানে নিরাপত্তার যে ব্যবস্থা করা হয় সেটি খুব দ্রুত সেরে ফেলা যায়। এবং আরেকটি কথা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি মেডিসন স্কয়ার গার্ডেনে বসে খেলা দেখতে পারেন, প্রায়শই তিনি আসেন। আপনি জানেন যে এটা একটা বিল্ডিং এর ভিতরে, বাট ওইটা তো ওপেন জায়গা। ওইটা না ঠিকই আছে, সেটা না, ওইখানে ম্যাটলাইফ স্টেডিয়ামে কিছু এনক্লোজার বক্সও আছে, সবকিছু কিন্তু ওপেন না, এখানে এনক্লোজার বক্সও আছে। যাক, উনি যেহেতু আসতেছেন আমরা মোটামুটি ওনাকে ওয়েলকাম করি আসার জন্য, যে ফুটবল খেলা উনি দেখুক, ওনার মনের মধ্যে যত জঙ্গার আছে সব জঙ্গার সরে যাক, সাধারণ মানুষের মধ্যে উনি আসুক, দেখুক মানুষের আবেগ এবং অনুভূতি কেমন। আশা করি এই আবেগ অনুভূতির মধ্যে তার মধ্যে যে সমস্যাগুলো আছে ওগুলো কেটে যাবে। ফিফার ইতিহাসে প্রথমবারের মতো ফিফা শান্তি পদক্ষেপ পাইছে আমেরিকার প্রেসিডেন্ট, এবং আমেরিকার প্রেসিডেন্টকে ফিফায় সম্মান দেওয়ায় এবং ফিফার যে চ্যাম্পিয়নশিপ হবে সেখানে আমেরিকার প্রেসিডেন্ট সেখানে উপস্থিত হলে এটা আমাদের সকলের জন্য সম্মান। আসুন একজন দেশপ্রেমিক আমেরিকান হিসেবে আপনার দেশের আমার দেশের প্রেসিডেন্টকে যে সম্মান দিচ্ছে এই সম্মানটাকে আমরা সেলিব্রেট করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমরা শুরু করি। আজকে আমাদের সাথে আছেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আব্দুল লতিফ সম্রাট, আমাদের শ্রদ্ধা হাসান ফেরদৌস, প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর,
এবং আমাদের সাথে আছেন আরিফুর রহমান এবং দেলোয়ার মানিক। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করি প্রফেসর গোলাম মাতবর আপনাকে দিয়ে আজকে। প্রফেসর গোলাম মাতবর, আপনি জানেন যে পিউ রিসার্চ সেন্টার সাংঘাতিক ধরনের একটি বড় রিসার্চ করেছে এবং তাতে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে ইকোনমিক সিচুয়েশন এন্ড দেন সোশ্যাল অবস্থা, এই অবস্থা বিশেষ করে ইকোনমিক সিচুয়েশন দিনে দিনে এত বেশি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা এত বিপদে আছে এরা, যে এখন পরিবারের দুজন সদস্যকেই ফুল টাইম কাজ করতে বাধ্য হয় তারা, না হয় তাদের পরিবার চলবে না। এই একটা অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থা দাঁড়িয়েছে। রিপোর্টটা কি একটু আপনি বলবেন? ধন্যবাদ। আসলে শুভেচ্ছা সবাইকে। ইয়েস, এটা আসলে দি হিল নিউজ পেপারে এটা পাবলিশ হয়েছে। দ্য পিউ রিসার্চ সার্ভে, পিউ সেন্টারই করেছে এটা। অ্যাবাউট 2242 রেসপন্ডেন্টসকে সার্ভে করেছে বিটুইন মার্চ 2nd through 15, 2026। তো এখানে একটা সবচেয়ে বড় ফাইন্ডিং যেটা হচ্ছে 1975-এ দেখা গিয়েছিল যে 31% both parents, working, those who have children under 18, which is rose to 52%. So 31 থেকে 52%। এখন এইখানে বলতেছে 83% তারা বলছে যে both husband and wife কাজ করলে its arrangement is positive, এবং এখানে আরো যেটা দেখা গিয়েছে, আপনি যদি এথনিক ব্যাকগ্রাউন্ড দেখেন, ব্ল্যাকদের ক্ষেত্রে দেখেন, হিসপ্যানিকদের ক্ষেত্রে দেখেন, এশিয়ানদের ক্ষেত্রে দেখেন, ইট ডিফার্স। এশিয়ানদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে if both parents work, it did not make any change. Even one parent work compared to both parents, it did not make any change. But in ব্ল্যাকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু সেটা it made changes. সো এখানে এখন কথাটা হচ্ছে যে আমাদের তো ইব্রাহিম ভাই আছেন এখানে, ইকোনমি এখন তো আসলে সবচেয়ে আমি মনে করি বড় সমস্যা যাদের হচ্ছে সেটা হচ্ছে মধ্যবিত্ত হচ্ছে ত্রাহি অবস্থা। কারণ আপনি উচ্চবিত্তর কোনো সমস্যা হচ্ছে না, এবং নিম্নবিত্ত যারা আছে একেবারে তারা তো দে আর কাভার্ড বাই দ্য সোশ্যাল সেফটি নেট। সো এটা এখন ইট হ্যাজ অলসো ইমপ্লিকেশন ফর দ্য চাইল্ড রিয়ারিং অ্যান্ড বিয়ারিং, যে আন্ডার 18 পার্টিকুলারলি আর কি। এবং কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একজন যদি প্যারেন্ট কাজ করে, পার্টিকুলারলি ফাদার, দ্য মাদার ডিড নট ওয়ার্ক, সেটার আবার পজিটিভ এক্সপেরিয়েন্স দেখা যাচ্ছে। এটা কিন্তু আসলে তাদের বিভিন্ন ধরনের ডাইমেনশন ইন টার্মস অফ এথনিক ব্যাকগ্রাউন্ডটা আর কি, এবং ইকোনমিক, যে বিশেষ করে আমার মনে হয় হাই পেড জব যারা আর কি, যে হাজব্যান্ড যদি একজন কাজ করে, ফাদার যদি একজন কাজ করে, মাদার যদি করে থাকে, সেখানে দেখা যাচ্ছে এক্সপেরিয়েন্স তারা বলছে আর কি, চাইল্ড রিয়ারিং বিয়ারিং এর ক্ষেত্রে বা চাইল্ড অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি আর কি, বাচ্চারা যেটা যাতে অন্যদিকে নষ্ট না হয়ে যায় বা তাদের যাতে অন্যদিকে কোনো প্রবলেম না হয়। সো এখন কথা হচ্ছে যে এটা 31% থেকে এখন 52%-এ আসলো। এখন আমাদের ইব্রাহিম ভাই কি বলবে আমি জানি না, ইকোনমির কি অবস্থা, এবং বেশ করে যে আমি বললাম মিডল ক্লাস যে সাফারটা করছে আর কি। সো দিস ইজ আই থিঙ্ক দিস এম্পিরিক্যাল এভিডেন্সেস, এই যে আপনার তথ্যগুলো এবং উপাত্তগুলো কিন্তু আমাদেরকে বলছে আর কি হোয়ার দ্য সোসাইটি ইজ নাও। সো আই ডোন্ট নো হাউ উই ক্যান অ্যাকচুয়ালি কাভার দ্য ইনঅ্যাকশন or lack of action, by the government, at this point to provide, the safety net and provide support for the middle class particularly. So I mean, as I said that, there are variation in terms of ethnic background, there are variation in terms of pay actually, যে হাই পেড জবের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ফাদার যদি কাজ করছে, মাদার যদি কাজ করছে না, সেখানেও হয়তো এক্সেপশন আছে, অনেক জায়গায় মাদারই হয়তো বেশি ইনকাম করছে, সেখানে বলছে যে ইটস ইল্ডিং পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য ফ্যামিলিজ ওয়েলবিং। So that's what actually the PU, the research actually just, shared the information in a very briefly. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জানাব হাসান ফেরদৌস, আপনি দেখেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতায় যেদিন শপথ নেন, তার আশেপাশে যারা বসেছিলেন, যেমন এলন মাস্ক, গুগলের চিফ, অ্যাপলের চিফ, এইরকম যারা সব বিলিয়নিয়ার্সদের একটা সমাবেশ ছিল সেখানে। এবং এরপর থেকেই দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে যে একটা অর্থনৈতিক সমতা ছিল, যেটা আগে মোটামুটি একটা সমতা ছিল, এটা একদম ফার আপনার হয়ে গেছে, একদম মানে দরিদ্রের যে বৈষম্য এবং পার্থক্য, এটা মারাত্মক আকার ধারণ করছে। এনি কমেন্ট অন ইট? তাই ধন্যবাদ। এটা নতুন কোনো খবর তো নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে বৈষম্য বাড়ছে। আমার মনে আছে প্রেসিডেন্ট ট্রাম্প যেদিন শপথ নিলেন, শপথ নেওয়ার অনুষ্ঠানে আমরা উল্লেখ করেছিলাম যে ট্রাম্পের পাশে প্রায় 22 জন বিলিয়নিয়ার বসে আছেন, এবং সে কথা শুনে আমাদের চৌধুরী সাহেব বলেছিলেন বিলিয়নিয়াররা থাকবে নাকি জ্যাকসন হাইটসের দোকানের মালিক বসে থাকবে তার পাশে। জি জি জি। কেমন অবভিয়াসলি
বিলিয়নিয়াররাই তাকে ভোট দিয়ে পয়সা দিয়ে নির্বাচিত করেছে তাদের স্বার্থ প্রোটেক্ট করবার জন্য, প্রোটেক্ট করছে বলে আপনি এক্সপেক্ট কি করেন? আপনি কি এক্সপেক্ট করেন ডোনাল্ড ট্রাম্প সাহেব তার প্রমিস কমিটমেন্ট বাদ দিয়ে গরিবের কথা ভাববেন? তিনি না, তিনি ভাববেন তার নিজের পকেটের কথা। তার এই 1.5 বছরে তার ব্যক্তিগত আয় 2 বিলিয়ন থেকে বেড়ে $12 বিলিয়ন তার ব্যক্তিগত আয়। আর তার পরিবার কি পরিমাণ আয় করেছে তার কোনো হিসাব নেই, কারণ তার নামে, তার বউয়ের নামে, তার পুত্রের নামে ক্রিপ্টোকারেন্সি ইস্যু করা হচ্ছে। স্ত্রীর নামে, মেলানিয়া ট্রাম্পের নামও ক্রিপ্টোকারেন্সি ইস্যু করা হচ্ছে, এবং এই অর্থগুলির কোনো হিসাব নেই। ডলারের না হিসাব আছে, ক্রিপ্টোকারেন্সির কোনো হিসাব নেই। এবং আরো দেখুন, আপনি ডোনাল্ড ট্রাম্প সাহেব মাঝখানে বিদেশে গেলেন, মনে আছে আপনার, চীনে গেলেন, সাথে কাকে নিয়ে গেলেন? পুত্রকে। রাষ্ট্রীয় সফর, গেট থেকে বেরোচ্ছেন প্রথমে কে? ট্রাম্প সাহেব, তার পেছনে বসে তার পুত্র, কনিষ্ঠ পুত্র, 2 নম্বর পুত্র। ব্যবসা, মধ্যপ্রাচ্যে তারা যাচ্ছেন, প্রতিটি ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছি আমরা মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ট্রাম্প সাহেব, সঙ্গে তার লাটবরের মধ্যে আছেন তার পুত্র, তার পরিবারের সদস্যরা। কেন? ব্যবসা বাণিজ্য করবেন বলে। তার মানে তার ক্ষমতাকে ব্যবহার অপব্যবহার করে ট্রাম্প পরিবার ধনী হচ্ছে। সঙ্গে সঙ্গে ধনী হচ্ছে কারা? যারা ট্রাম্পের এই কাছের ঘনিষ্ঠ বিলিয়নিয়াররা নানাভাবে তাকে তুষ্ট করার চেষ্টা করছে। ইব্রাহিম চৌধুরী সাহেব একদম কারেক্ট। এই সরকার কি জ্যাকসনাইটসের গরিবদেরকে সাহায্য করবে না বড়দের করবে? যা কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট তিনি রাখছেন। জয় হোক ডোনাল্ড ট্রাম্প সাহেবের। জয় হোক ডোনাল্ড ট্রাম্পের। ইব্রাহিম সাহেব কিছু বলতে, আপনারা ইউ আর ফ্রি টু টক। সম্রাট ভাই, আপনার কাছে আসবো, আপনি যদি কোনো কমেন্ট করতে চান এই বিষয়ে করতে পারেন, বা আপনার বাংলাদেশ প্রসঙ্গে একটু পরে আলোচনা করব। আগে আমেরিকা সেরে নেই আপনার। আমরা ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনি পেনাল্টি বক্সের সামনে গোলটা বসাইয়া আর আপনি বললেন যে এখানে আর ফ্রি টু ক্যাচ দ্য বল, মানে মধ্যবিত্ত সারা জীবনই। হাসান ভাই বহু রিপোর্ট লিখছেন আমেরিকার মধ্যবিত্ত। আপনি যদি দেখেন যে প্রেসিডেন্ট বারাক ওবামার সময়, প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ক্ষমতা গ্রহণ করেন, সেখানে তিনি এই কথা তার ওপেনিং স্পিচেই ছিল যে এই ধনী এবং গরিবের ফারাক। কিন্তু বক্তৃতায় দেওয়া এক জিনিস, প্রেসিডেন্ট বারাক ওবামা কিছুই করতে পারেন না, এই ফারাক আরো বেড়েছে। এটা নিয়ে আমরা নিজেরা, আপনি বারাক ওবামা কিছু করতে পারেন না মানে আমি বুঝলাম না আপনার। ওই সময় এই অবস্থা ছিল না, অর্থনৈতিকভাবে ডিজাস্টার, এই অবস্থা ছিল না। না, বারাক ওবামা বুশের যে ডিজাস্টার ছিল, আপনি জানেন যে এই যে 2 নম্বর হলো বিভিন্ন ব্যাংক ব্যাংকরাপ্ট করে মরে যাচ্ছিল একেবারে, এইটাকে আমরা বেইল আউট করে কে করেছিল? বারাক ওবামা করেছিল। অর্থনীতিকে মন্দা অবস্থা পড়ছিল বারাক ওবামার সময়। আচ্ছা, এই প্রেসিডেন্ট আপনার বাইডেনের সময়, ওকে, আপনার এই কথা ঠিক না কিন্তু ইব্রাহিম ভাই, আপনি যেটা বলছেন প্রেসিডেন্ট বুশের সময় আপনি জানেন যে ইকোনমি কোন পর্যায়ে গিয়েছিল, মন্দা দেখা দিয়েছিল। ওবামা আসলে বেইল আউট করে বিভিন্ন প্রতিষ্ঠানকে উনি বাঁচিয়েছিলেন। বেইল আউট করে দিয়েছেন। এটা কি অর্থনীতি থেকে? ওকে, আপনার মিশিগানের যে বিভিন্ন গাড়ি কোম্পানিগুলো তো বন্ধ হয়ে যাচ্ছিল একেবারে। তার মানে কি সবকিছু অচল হয়ে পড়েছিল। আমি শেষ করি। তারপরে আপনি এই যে প্রেসিডেন্ট বাইডেনের সময় আপনি দুনিয়ার যত মানে জুলা বদনা লুটা নিয়ে আসা সীমান্ত দিয়ে ঢুকলো, এরা কি আমাদের এই মধ্যবিত্ত পরিবারের যে চাপ বাড়ায় নাই? এরাই তো আমাদের এই যে মধ্যবিত্ত পরিবার থেকে আমাদের আয়ের অংশটা নিল। তো এইগুলোর জন্য দায়ী কে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো মাত্র 2 বছর ধরে ক্ষমতায়। অর্থনীতির একটা রিজিজুয়াল একটা লিগেসি, এই লিগেসির কারণে যে কমলো, যে এইটাকে আমরা দেখবো না। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন এইটা, আপনি দেখেন, আপনি যা বলছেন এটার সাথে এটা সত্য না, কিন্তু আপনি যেটা বলছেন সত্য। আপনি যেটা আপনার জন্য শুনতে যেটা আরাম লাগে এটা সত্য, আর আপনার শুনতে যেটা আরাম লাগে না, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যেটা যায় বা বিপক্ষে যায় না, এটা শুনতে আপনার কষ্ট হয়। আপনি রাগ করলেন? থ্যাংক ইউ। আপনার না, আমার রাগ নাই, আমার কোনো রাগ নাই। থ্যাংক ইউ। আমি সত্যকে সবসময় বিশ্বাস করি, আমার কোনো রাগটা কিছু নাই। সম্রাট ভাই, আপনি কি কিছু বিষয়ে কমেন্ট করবেন? আমি সামান্য কমেন্ট করি। জি, 1 মিনিট, আপনার আসল আলোচনা আপনার সাথে পরে যাব আমরা। হ্যাঁ, আচ্ছা, আমি খুব কুইকলি একটা কথা বলি। আসলে আমরা যখন এই যে ট্রাম্পের খুব সমালোচনা করতেছি ধনীদের নিয়ে, তার এই সমস্ত আয়োজন, তাদেরকে কাছে রাখা, এটা আসলে আমার মনে হয় বর্তমান বিশ্বেও, ইনক্লুডিং আমাদের দেশ, যে সমস্ত সরকার প্রধান হচ্ছে, তারাও কিন্তু
ওইভাবেই দেখবেন তাদের চতুর্পাশে যত ধনী গণী লোক, এস আলম, সালমান রহমান, এই টাইপের লোক দিয়েই তারা ঘেরা থাকে এবং বাংলাদেশের সমস্ত কিছু লুট করার ব্যাপারে ওই ধনিক শ্রেণী থাকে। মধ্যবিত্ত কিন্তু বাংলাদেশে এখানকার মতোই সমানে সাফার করতেছে, আর নিম্নবিত্তর এখানে সেফটি নেট আছে, বাংলাদেশে সেফটি নেট নাই, কিন্তু তারা তারপরে রিক্সা চালায় এইটা করে টাকা বাড়ায় কোনো রকম বেঁচে থাকে। আর ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে ওই একটা কথা আপনারা স্টেডিয়ামে যাওয়ার ব্যাপারে বলছিলেন, আমি ওনার যাওয়ার ব্যাপারে সাপোর্ট করি। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে না, আমি একটা সেকেন্ড শুধু জি। এখন পারলে তাহের সাহেব বন্ধ করে দিবেন আপনারে। না এটাই শুনেন মানে কি জি। জন্য, না আমি বলি ওনার যাওয়ার ব্যাপারটা বলেন, সাপোর্ট করি, ভাই। কারণটা না বললে তো অন্য হবে। যেমন অবশ্যই। উনি মেডিসন স্কোয়ারে গেছেন, ওনাকে বু দিয়ে পাবলিক বুঝাই দিছে দে ডোন্ট লাইক হিম। আমার মনে হয় ওই মেটস স্টেডিয়ামেও তার ওই ধরনের একটা বু সে ডিজার্ভ করে এবং তাকে ওইটা দেওয়া দরকার। থ্যাংক ইউ সো মাচ। একটু হাসির খোরাক হলো, যাই হোক, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সম্রাট ভাই। বাট আপনি যে পয়েন্ট তুলেছেন আজকে, যে এই বিভিন্ন দেশের রাষ্ট্র, বিশেষ করে বাংলাদেশের এখন দেখা যায় রাষ্ট্রপ্রধানের পাশে সালমান রহমান, এস আলম এরা আছে, এই বিষয়টি নিয়ে আজকে, যেহেতু আপনি বিএনপির পলিটিক্সের সাথে ইনভলভ এবং আপনি নিজেও একসময় যুক্তরাষ্ট্র বিএনপির প্রেসিডেন্ট ছিলেন, আপনার কাছে এই বিষয় নিয়ে একটু পরে লম্বা ভাই আলোচনা এখনো করব। কেন্দ্রীয় বিএনপির সদস্য আছি, সেটাও বলেন, নাইলে বলবেন তো কেন্দ্রীয় সব বিএনপি, জি 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 জি, ঠিক আছে, বলবো সব বলবো। আচ্ছা, আমাদের সাথে আছেন করিম চৌধুরী as well, বাট জি, মাসুদ ভাই কিছু বলছেন? না, এটা মনে কষ্ট নিয়েন না ভাই, কারণ আপনার বলার সময় মাসুদ বলে নাই, ডাক্তার পিছে লাগাইছে ওইরকম। তো এইটুকু একটু বলে রাখা ভালো যে কি ভাবে আমরা আছি, বাট এ দিয়ে কোনো কিছু ডিফারেন্ট হয় না। জাস্ট জোকিং, আপনি যেভাবে না আমি জানি তো, এই জন্যই তো বলতেছি। আপনার তো অফকোর্স আপনি কি আর সিরিয়াসলি আমাকে কোনো করতে যাচ্ছেন? Thank হ্যাঁ you. বলেন তাহের ভাই, বলেন। জি, থ্যাংক ইউ। আমরা যাই আলোচনায়, আমরা যাই হাসান ভাইয়ের কাছে একটু গিয়ে শুনি যে আমার তো ওই ইস্যুটাই গেলেন না, বাংলাদেশের কি বলতে চায়। আমি আসছি আপনার কাছে একটু লম্বা আলোচনা করার জন্য, আপনাকে একটু সময় পরে নিচ্ছি আপনাকে। ওকে, আলোচনাটা লম্বা হবে, আমি আপনার দিকে এই জন্য শেষে রাখছি আপনাকে একটু, বাট আমরা একটু আমার আগে সম্রাট যুক্তরাষ্ট্র ভাইয়ের শেষ করি। সময় দাও। আমার হাসান ভাই, আমার সময় না দেওয়ার কারণ আমিও জানি, তাই সব আপনিও জানেন, আমাদের দর্শকরাও জানেন, কিন্তু আমি দাবি জানাই যে সম্রাট ভাইরে ভালো করে সময় সম্রাট দেওয়া ভাই হোক। যতক্ষণ কথা বলতে চায় বলতে পারবে আজকে, আমি দেব শোনার সময় ওনাকে। আমি যাই আমাদের হাসান ভাইয়ের কাছে। হাসান ভাই জানতে চাই যে তার কথা থেকে আমার 1 মিনিট 2 মিনিট সময় দেয়, আমি সেখান থেকে কথা বলবো আর কি। জি, ইনশাআল্লাহ ইব্রাহিম ভাই। আপনি জানেন যে বহুল প্রত্যাশিত এবং আপনার যে শান্তি চুক্তি যেটাকে বলা হচ্ছে, বা যুদ্ধবিরতি চুক্তি, বা যুদ্ধের শেষ যে সমঝোতা, এই সমঝোতা নিয়ে অনেক রিপোর্ট ছাপা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস বলেছে কিছু জিনিস লিক করা হয়েছে, অন্যান্য মিডিয়াতে আসছে, ট্রাম্পকে গালাগালি করছে। আপনার ইসরায়েলের সাবেক একজন প্রতিরক্ষা মন্ত্রী তাকে বলেছেন যে ট্রাম্প ইরানের পক্ষে কাজ করছে, আমাদের বিরুদ্ধে কাজ করছে, এরকম বহু কিছু হচ্ছে। এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড? তাহের, আজকে আমাদের অনেক গতিতে, তো আজকে বিস্তারিত বলবো না, আমি সংক্ষেপে ব্যাপারটা বুঝিয়ে বলি জি। কি হয়েছে। কেমন, আমরা ইতিমধ্যে 14 দফা এই এমওইউ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং পেয়েছি, আমরা ফুল টেক্সটটা আমাদের হাতে এসে পৌঁছেছে। এবং ইন্টারেস্টিংলি এই টেক্সট রাফলি 2 সপ্তাহ আগে ইরান থেকে লিক করা হয়েছিল। এক্সাক্ট নয়, রাফলি এই টেক্সটটা লিক করা হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই 2 টেক্সটের মধ্যে বড় রকম ব্যবধান নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি এই চুক্তিতে, এই এমওইউতে, আমরা জানি এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা কোনো চুক্তি নয়, চুক্তি করার লক্ষ্যে একটা ফ্রেমওয়ার্ক, একটা কাঠামো মাত্র। আগামী 60 দিন তারা আলোচনা করবেন, আলোচনার মাধ্যমে তারা একটা স্থায়ী শান্তি চুক্তি সম্পাদন করবেন। কে কি পাচ্ছে এইটা ভাবতে হবে, কে কি পাচ্ছে। ইরান বলেছে শান্তি চুক্তি করব আমরা, সমস্ত হস্টিলিটি, সমস্ত এই যুদ্ধ আয়োজন বন্ধ করতে হবে, ইনক্লুডিং লেবানন। আপনি একটু আগে বললেন না ইসরায়েলের কথা, ইসরায়েল তো ক্ষেপে আগুন যে লেবানন তো আমি ছাড়বো না। আর ট্রাম্প সাহেব বলুন বা না বলুন,
লেবানন থেকে আমি হটছি না। ইরান বলে দিয়েছে যে আমার চুক্তির শর্ত হচ্ছে লেবাননের যুদ্ধ বন্ধ করতে হবে এবং লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইন আদার ওয়ার্ডস, পুরোপুরি ট্রাম্প সাহেবের বিরুদ্ধে একটি অবস্থান গ্রহণ করছে ইসরায়েল। এই নিয়ে আরো মজার কথা বলার রাস্তা হচ্ছে এই যে নেতানিয়াহুর পক্ষে কি সম্ভব ট্রাম্প সাহেবের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ানো? উত্তর হচ্ছে না। তার কারণ নেতানিয়াহু সাহেব নিজেকে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিক্রি করেছেন তার দেশের মানুষের কাছে। আর ট্রাম্প সাহেব কি বলেছেন? ওই ব্যাটার কোনো বলার কথা নয়, আমি যা বলবো তাই শুনবে সে। লিটারেলি এই ল্যাঙ্গুয়েজে সে বলেছে, আমি যা বলবো ও তাই শুনবে, ওর করার কিচ্ছু নাই। আমি যদি না থাকতাম জেলে থাকতো সে, এটা বলেছেন ট্রাম্প সাহেব। এটা এক নম্বর। ফলে লাভটা কার হলো এখানে? সবচেয়ে বড় লাভ ইরানের, সবচেয়ে ক্ষতিকার ইসরায়েলের। এক। দু নম্বর, ইরান একটা শর্ত দিয়েছিল আগে যে দেখো তোমরা তো এই যে 3 মাস ধরে যুদ্ধ করলা, হাজার হাজার স্থাপনা ভাঙছো তোমরা, অফিসিয়ালি 13,000 স্থাপনা ভাঙা হয়েছে, স্কুল ঘর ভাঙা হয়েছে, শিশুদের মেরে ফেলা হয়েছে। এখন আমাকে তো রিকনস্ট্রাক্ট করতে হয়, পয়সা কোথায় পাবো আমি? ট্রাম্প সাহেব এগ্রি করেছেন $300 বিলিয়ন একটা ফান্ড করা হবে, $300 বিলিয়ন। এখন তারা বলছেন যে এই টাকাটা আমরা দেবো না। টাকাটা কে দেবে? গালফ কান্ট্রিগুলি। আমরা অলরেডি জানি যে ইউএই, আরব আমিরাত ইতিমধ্যে প্রায় $3 বিলিয়ন তাকে অ্যাডভান্স পে করেছে। এখন ট্রাম্প সাহেব বলছেন না না, এটা আমার টাকা না। উনি বই খাতা বলছেন কেন? মাথা রাখতে হবে যে ওবামা সাহেব $1.7 বিলিয়ন প্লেনে করে ক্যাশ পাঠিয়েছিলেন, এটাও তার টাকা না। কিন্তু ইরানের ফ্রোজেন টাকা আনফ্রিজ করে প্লেনে করে ক্যাশ $1.7 বিলিয়ন পাঠানো ছিল। আর ট্রাম্প সাহেব এখানে দিচ্ছেন কত? $300 বিলিয়ন। এটা ইনভেস্টমেন্ট ফান্ড বলা হচ্ছে। এবং যে $32 বিলিয়ন আটকানো আছে, ফ্রিজ করা আছে, তাকে তিনি আনফ্রিজ করছেন। শুধু তাই না, ইরানের বিরুদ্ধে যত রকম স্যাংশনস আছে, যত স্যাংশনস, তা এই চুক্তির মাধ্যমে, 60 দিনের চুক্তির পরে যদি চুক্তি স্বাক্ষরিত হয়, সমস্ত স্যাংশন তুলে নেওয়া হবে। ইরান এখন টাকা ট্রান্সফার করতে পারে না। সুইফট যে কোড আছে, ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা তার অধীনে এসে পড়ে না স্যাংশনের কারণে, তাও তুলে নেওয়া হবে। তাহলে লাভটা কার হলো? ইরানের। আচ্ছা, ট্রাম্প সাহেবের কি লাভ হলো? ট্রাম্প সাহেবেরও লাভ একটা হয়েছে, এবং আমি ট্রাম্প সাহেবকে ধন্যবাদ দিতে চাই। ইব্রাহিম চৌধুরী সেখানে আছেন, তার সামনে বলছি আমি, একটা বড় কাজ হয়েছে, এটা খুব বড় একটা কাজ হয়েছে। বলা হচ্ছে, আপনারা যদি শুনে থাকেন জেডি ভ্যান্সের ভাষণটি, জেডি ভ্যান্সের সাক্ষাৎকার দিয়েছিল ফক্সের সাথে, তিনি বলছেন যে 71 সালে এবং পরে 73 সালে যখন চীনের সঙ্গে ওপেনিংটা হয়, চীন আমাদের শত্রু ছিল, সেই চীনকে আমরা বন্ধু বানালাম। সেই চীনকে আমরাই যে বন্ধু বানালাম। যেটা করছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব, মধ্যপ্রাচ্যের পুরো পলিটিক্যাল মানচিত্র তিনি বদলে দিবেন। আমরা শত্রু একে অপরের, শত্রু কেন থাকবো? আমরা বন্ধু হতে পারি তো। বন্ধুর হাতটা তিনি বাড়িয়ে দিচ্ছেন। এবং তিনি কি বলছেন? যে ইরানের এই মুহূর্তের সরকার একটা স্টেবল সরকার, এফিসিয়েন্ট সরকার। আসুন আমরা কথা বলি, সমস্যা সমাধান করি। প্রধান শর্ত কি ছিল? ইরান কোনো পারমাণবিক অস্ত্র বানাবে না। এই চুক্তি অনুসারে ইরান কমিট করছে ইরান কোনো পারমাণবিক অস্ত্র বানাবে না। আপাতত 60 দিনের স্ট্যাটাস তারা রাখবে। তারা চুক্তি সম্পাদিত হলে তাদের যে এনরিচ ইউরেনিয়াম আছে তাকে ডাইলিউট করা হবে, তার ক্ষমতা কমিয়ে আনা হবে, যাতে করে এই এনরিচ ইউরেনিয়াম দিয়ে আর অস্ত্র না বানানো হয়। ফলে বিগেস্ট গেইন হচ্ছে যে ইরান উইল নো লঙ্গার বি এ থ্রেট টু ইটস নেইবার্স। এবং এটা ডোনাল্ড ট্রাম্প সাহেবের বড় একটা কৃতিত্ব। যদি আমাকে বলা হয় যে সত্যি সত্যি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যায়, সত্যি সত্যি আমেরিকা এবং ইরান আর শত্রু না হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প সাহেবকে আমি বলবো তার নোবেল পুরস্কার পাওয়া উচিত। আমি শেষ করি আজকে, শেষ করি। কালকে বা পরশু আমি এই পুরো চুক্তি নিয়ে আরো ব্যাপকভাবে বলবো আমি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব মাসুদুর রহমান, ডক্টর মাসুদুর রহমান। যারা বলেন যে মানচিত্র বদলে যাবে, মানে আপনি তো ইরানে ছিলেনও, রাইট? অনেকদিন সেখানে আপনি অবস্থান করেছেন। হোয়াট ইজ ইয়োর কমেন্ট অন ইট, দ্য হোল সিনারিও? আনমিউট করেন, সাউন্ড আনমিউট করেন প্লিজ। খোল সিনারিও বলতে গেলে আমি খুব নজর রাখবো যে, হ্যাঁ ইব্রাহিম, আমি দেখেছি আপনাকে, আপনারা আমার তর্ক পাবলিক এনজয় করে বলে আমার কাছে বলছে আর কি। সাম অফ দি পিপল, আমার রোগী টোগী, তারা এসে বলে, এরা এসে বলছে যে আপনাদের
দুজনের তর্ক খুব মজা লাগে আমাদের। একটু জোরে বলেন মাসুদ ভাই, আমরা শুনতে পাচ্ছি কম। সিনারিও বলতে গেলে একটুখানি টাইম দিতে হবে। আই ট্রাই মাই লেভেল বেস্ট টু বি ভেরি শর্ট। জি, এন্ড আপনি ওই মাঝখানে যে থামানোর যে প্রক্রিয়া ওইটা জি একটু বলার কম করে শব্দটা যখন করবেন। বলবো তখন বুঝবেন যে এটা নাম্বার না, 1। একবার করলে আমি বুঝি আর কি। সো আমি ক্যাচ করি এবং আমি মেনেও চলি। জি। ওইটা এটা নিয়ে আমার কিছু বেলায় না বড় বলে কিভাবে কাশি দিলে- ওইটা ব্যবহার বারবার হয়। রিপিট করেন না আর কি। ওকে কাশি দিলেই ওকে, বুঝবে। এখন দেখা যাক যে এই এটা নাম্বার 1, এটা একটা পিস চুক্তি নয়, ইট ইজ নট। এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যার উপরে বেস করে পিস প্যাক্ট হবে। এখনকার লাভটা হলো যে শুধুমাত্র ফায়ারিং বন্ধ হলো আর কি, দ্যাট ইজ দ্য মেইন থিং। পিস চুক্তিটা পরে হবে, 60 ডেজ টাইম আছে তাদের। এই চুক্তিতে এই মেমোরাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU এটাতে সাইন করার অর্থ হলো তারা একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসছে অ্যাটলিস্ট, যে তারা যুদ্ধ কন্টিনিউ করবে না। কিন্তু অন্য সমস্ত ব্যাপারগুলা চুক্তি, মেইন চুক্তি যেমন নিউক্লিয়ার কোনো পয়েন্ট এখানে নাই, নাথিং ইজ দেয়ার। এগুলো পরে আবার আলাপ করবে বলে দে হ্যাভ 60 ডেজ টাইম, যেটা ইচ্ছা করলে তারা পারস্পরিক আলোচনা করে বাড়াতেও পারে। না লেটস সি যে আমরা কোথা থেকে কোথায় আসলাম, তাহলেই বুঝতে পারবেন যে চুক্তি বা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। আপনার মনে আছে যে প্রথম দিন যখন এটা নিয়ে কথা হচ্ছিল, ফার্স্ট ডে অফ দি ওয়ার, কয়েকদিন কিছুক্ষণের মধ্যে ইব্রাহিম ভাই ছিল, আই রিমেম্বার দ্যাট ভেরি ওয়েল। ইট ওয়াজ আওয়ার প্রেডিকশন লজিক্যাল ছিল আর কি। না, আমাদের তো হাতে ক্রিস্টাল বল নেই, আমরা লজিক টজিক দেখে যেটা মনে হয় সেটা বলি আর কি। তো লজিক্যালি উই ওয়ার ভেরি মাচ কারেক্ট। উই সেড দ্যাট এই যুদ্ধের শেষটা হবে খুব খারাপভাবে ইরানের জন্য, এই আমেরিকার জন্য। আমেরিকাকে ওইখানে সমস্ত বেসগুলো নষ্ট হবে, তার প্রভাব থাকবে না মিডল ইস্টে আর। প্লাস গ্লোবাল যে মোরলগিরিটা আছে তার, দ্যাট উইল বি হ্যাম্পার্ড ড্রাস্টিক্যালি, খুব ভীষণভাবে। তার এই মুন্সিয়ানা সারা দুনিয়ার উপরে লাঠি চড়ানো, এটা কমে যাবে, এটা কমতে বাধ্য। দ্যাট ইজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। এবং আমরা এটাও বলেছিলাম, আমি নিজে বলেছিলাম যে ইরান যদি তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রাখতে পারে এবং প্রেজেন্ট গভর্নমেন্টকে রাখতে পারে, দ্যাট মিনস দে হ্যাভ ওয়ান। তার থেকে অনেক বেশি করে ফেলেছে এখন। নাও লেটস সি যে এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি আছে। কয়েকদিন আগে ওরা চাচ্ছিল কি মনে আছে, আমেরিকা চাচ্ছিল নিউক্লিয়ার ওয়েপন বানাবে না, আর কোনো রকমের কোনো এনরিচমেন্ট হবে না, 1 নাম্বার। 2 নাম্বার, যা বানায় ফেলছে ওইটা ফেরত দিতে হবে আমেরিকার হাতে, অথবা আমেরিকার মনোনীত কোনো দেশের হাতে ওটা দিতে হবে। চিন্তা করেন, টোটাল সারেন্ডার করতে হবে। টোটাল সারেন্ডার, এই কথাটা একবার আসে নাই, বহুবার আসছে। ইরানকে টোটাল সারেন্ডার করতে হবে। 3 নাম্বার, সমস্ত ইন্টারকন্টিনেন্টাল বা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল গুলা বানানো বন্ধ করতে হবে। হরমুজ একদম ওপেন থাকতে হবে, ইরানের কোনো ওরকম কোনো নিয়ন্ত্রণ করতে পারবে না। এর একটাও নাই, নট এ সিঙ্গেল ইজ বিং অ্যাকসেপ্টেড। ইরান বলছিল আমরা এর একটাও মানবো না, দ্যাট ইজ হোয়াট ইজ রিমেইনিং। যেটা সুন্দরভাবে একটু আগে হাসান ভাই বুঝালেন যে এর মোস্ট অফ দি থিংস ম্যাটেরিয়ালিস্টিকলি যদি আমরা দেখি, ইট হ্যাজ গান ফর ইরান, ইন ফেভার অফ ইরান, নট ইন ফেভার অফ আমেরিকা। আমেরিকাকে ইরানের দেওয়া এই ফ্রেমওয়ার্কের উপরেই কাজ করতে হয়েছে, যেটা ইজ কারেক্ট দ্যাট দিস ওয়াজ অলরেডি ফ্লাশড ইন সাম অফ দি পেপারস অফ ইরান। ইচ্ছা করে ইরান লিক করছিল, সেই 14টা পয়েন্টের উপরেই হয়েছে। নাথিং, নো পয়েন্ট হ্যাজ বিন টেকেন ফ্রম ইউএসএ, কোনো পয়েন্ট নেওয়া হয়নি। এখন হোয়াট ইজ দি ইমপ্লিকেশন, এটা কি হতে পারে? এখনো তো সব শেষ হয়নি, কি হতে পারে? ইরানের 2টা পেপার, একটা খোরাসান, একটা হচ্ছে কেহান হচ্ছে একটা খুব কনজারভেটিভ পেপার অফ ইরান, ইংলিশেও আছে ফার্সিতেও আছে। কেহানে আসছে যে ইট লুকস লাইক ইট ইজ জাস্ট এ ব্রিদিং স্পেস, একটু শ্বাস নেওয়ার সময় হলো। এটা যে চলবে, এটা চুক্তিটা যে হবে, হয়তো হবে না। দিস ইজ ইরানিয়ান পেপারের কথা, হয়তো এটা নাও হতে পারে, বিকজ এটাকে নষ্ট করার জন্য অলওয়েজ নেতানিয়াহু ইজ দেয়ার। এখন লেট আস সি যে মানে কোন দিকে, মানে আমেরিকাকে কি জায়গায় নতজানু হতে হলো। একটা হচ্ছে তাকে যুদ্ধ থামাতে হচ্ছে, 2টা হচ্ছে তাকে অল নেভাল ব্লকেট উঠিয়ে ফেলতে হচ্ছে, এবং তার ইরানের জাহাজ চলাচলে কোনো সমস্যা নয় সেটা দেখতে হবে তাকে, এবং তাকেই দায়িত্ব নিতে হবে লেবাননে যেন কোনো রকম কোনো যুদ্ধ এগুলো না হয়। আর এই যুদ্ধটা ছিল ইরান, আমেরিকা মানতে হলো কেন? এত বড় মহাশক্তিধর, তাকে মানতে হলো কেন? ওয়াই? এগেইন লজিক। ইরানের জিওগ্রাফিটা এরকম, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট।
ইরানিরা যে যুদ্ধটা করছে সেটা ছিল এক্সিস্টেন্সিয়াল যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ। না যুদ্ধ করতে পারলে হোল কান্ট্রি চলে যাবে, সার্বভৌমত্ব চলে যাবে। এই যুদ্ধ, এটাতে সবাই মোটিভেটেড ছিল। আমেরিকার যুদ্ধ কেন ছিল তা তারা জানতো না। প্রথম 2 সপ্তাহ খালি গেছে যে একদিন বলে যে আমরা রেজিম চেঞ্জ করতে চাই, একদিন বলে না আমরা ওই ওয়েপন, আমরা নিউক্লিয়ার ওয়েপন বানাতে দেব না, একদিন বলে যে অন্যান্য সমস্ত দেশের উপরে ইরানের যে কর্তৃত্ব এটাকে আমরা বন্ধ করতে চাই। কোনটা যে কারণ ছিল, দে ডিড নট নো, যার জন্য এই দেশের মানুষ মোর দেন 65% অফ দি পিপল ডিড নট সাপোর্ট দিস ওয়ারকে সমর্থন করেনি, কারণ কেউ জানে না। এমন অ্যান্ড সোলজাররা জানতো যে আমরা যুদ্ধে যাচ্ছি, উই মাইট ডাই বিকজ অফ ইসরায়েল, আর একটা যে দেশের জন্য মারা যাবো। তো এই সমস্ত কারণে আমেরিকা ডিড নট হ্যাভ তার ওই আপার হ্যান্ডটা ছিল না। প্লাস ইরান ওয়াজ অ্যাকচুয়াল উইনার কে জানেন? অ্যাকচুয়াল উইনার হচ্ছে, ইন মাই আইডিয়া, অ্যাকচুয়াল উইনার হচ্ছে দুজন বাইরের, একজন ডিরেক্ট। বাইরের একজন হচ্ছে চায়না, ইজ এ উইনার অফ দি এন্টায়ার গেম। একটা সোলজার মারা যায় নাই, একটা গুলি ফুটায় নাই, বাট তার সমস্ত স্বার্থগুলো সিদ্ধ হয়েছে। এভরি সিঙ্গেল তার ইউয়ানকে বানাতে হবে মেইন কারেন্সি, দ্যাটস বিকামিং, হয়ে যাচ্ছে। তার সিআইপিএস করছিল, সে ক্রস বর্ডার ইন্টার ব্যাংকিং পেমেন্ট সিস্টেম করছিল, ওইটা চালু হয়ে গেছে ভালোভাবে এখন। আরো রাশিয়ার জন্য লাভ হয়েছে, রাশিয়া ইজ সেকেন্ড গেইনার, বিকজ আমেরিকার যে ভাবমূর্তি ছিল সারা পৃথিবীর উপরে মোরলগিরি করার, দ্যাট হ্যাজ বিন হ্যাম্পার্ড, সো রাশিয়া হ্যাজ কাম টু এ ব্যালেন্স। কিছুই করতে হয়নি তাকে, বাট দে হ্যাভ বিকাম দি বেনিফিশিয়ারি। ইরান হচ্ছে ডাইরেক্ট কিছু বেনিফিট পাচ্ছে, তা অনেক ক্ষতির পরে। ক্যান ইউ ইমাজিন $300 বিলিয়ন দিতে হবে? এটা মেনে নেওয়া কি? দ্যাটস ওয়াই আমেরিকান লটস অফ কংগ্রেসম্যানরা বলছে যে দিস ইজ এ টোটাল সারেন্ডার অফ আমেরিকা। কেউ এটাকে এভাবে চিহ্নিত করছে। সো ওভারঅল যদি আপনারা দেখেন তাহলে দেখা যাবে যে ইট ইজ ইউএসএ, তার সামনে রাস্তা ছিল না। আমি জেফরি স্যাক্সরা অনেকবার বলছে, মাসমেয়ার অনেকবার বলছে যে ভাই যুদ্ধটা বন্ধ করে চুপচাপ চলে যান না, বেস্ট ওয়ে হলো সেইটা। তার থেকে অ্যাটলিস্ট কিছুটা সম্মানজনকভাবে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথা। এখানে লস হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড়, যেটা আমেরিকার লস, সেটা হচ্ছে সবচেয়ে বড় লস, যে আমেরিকার যেই রাজত্ব করার জন্য যেই ন্যারেটিভ তৈরি করছিল সারা পৃথিবীতে গত 80 বছর ধরে, যে ইট ইজ আমেরিকা, তাকে টাচ করো না, ইট ইজ আমেরিকা ইজ লিডার অফ অল, ইট ইজ আমেরিকা যে রুল করবে, আমেরিকা যে পুলিশিং করবে, দ্যাট ইজ ফিনিশড। থ্যাংক ইউ। এবং আমি প্রথমে বলছিলাম যেটা শেষ হয়ে যাবে, এবং সেটা শেষ হয়ে গেছে। ইয়েস ইব্রাহিম, আরেকটা মিনিট, এটা শেষ হয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, ক্যান ইউ ইমাজিন আজকে ডোনাল্ড ট্রাম্প বলে যে এইগুলো না মানলে আজকে রাত্রে এই আক্রমণ হবে, মানলো না, কিছু আক্রমণও হলো না, হিজ ক্রেডিবিলিটি ইজ গন, চলে যায়, নষ্ট হয়ে যায়। তারপরে সে বললো যে যুদ্ধ লেবাননে হবে না, নেতানিয়াহু শুনলো না, হিজ ক্রেডিবিলিটি ইজ গন। তার ক্রেডিবিলিটি নিয়ে খেলছে ইসরায়েলিরা, তার ক্রেডিবিলিটি এমনিও চলে যাচ্ছে। তো আমেরিকান প্রেসিডেন্টের কথার ক্রেডিবিলিটি যদি না থাকে তাহলে আমেরিকার কিছুই থাকে না, মান সম্মান কিছুই থাকে না। সো থ্যাংক ইউ সো মাচ। ইন দি ওভারঅল আমি আমার কাছে কমপ্লিট সিগন্যাল চলে এসেছে থেমে যাওয়ার জন্য। আই রেসপেক্ট ইউ। এই ডিসকাশনগুলো একটু লম্বা সময় ধরে করতে হয়, এরকম শোতে না নিয়ে এসে। মানে আপনার এই শোতে সব আরো এটা পরে একদিন আপনার সাথে লম্বা খালি আপনাকে নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। লম্বা আলোচনা করেন, মানে এটা করলে না আমার সাথে ইব্রাহিম চৌধুরী বাইরে রাখবেন আর কি। ইট ইজ এ ব্রিফ ডিসকাশন, যাদের সময় কম তারা বুঝে ফেলতে পারে কি হলো। একদিন লম্বা আলোচনা করবো এটা নিয়ে আপনার সাথে। করিম ভাই আপনার কাছে যাই, আমি একটা লাইনে শেষ করি, ধন্যবাদ। না আমি আপনাকে দিচ্ছি পরে একটু। আমি করিম ভাইয়ের সাথে খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আলোচনা শেষ করি, দেন সম্রাট ভাইয়ের সাথে আমি পরে বাংলাদেশ নিয়ে আলোচনা করবো, লম্বা আলোচনা, যতক্ষণ সময় নিতে চাই। আমি একটা জিনিস বুঝলাম না, আপনি সবাইকে সব দিকে আলোচনা করতে কইয়া আমারে খালি বাংলাদেশ বলেন, তার মানে কি ধারণা আমি এই দেশ এবং পৃথিবীতে? আপনি অবশ্যই বলবেন, আমি অবশ্যই, আপনি সব জানেন, আমি জানি এটা, বাংলাদেশ নিয়ে কথা বলবো। আই নিউ ইট, আপনি সব জানেন, বাট খুব ইন্টারেস্টিং সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ আমাদের আজকে, এই জন্য আপনাকে। কিন্তু এইখানে এত আলোচনার পরে কত কিছু কথা বলা হয় নাই, সেগুলো আমি 2-1 মিনিট। আচ্ছা ঠিক আছে, আপনি বলবেন, করিম ভাইয়ের পরে আপনি বলবেন, করিম ভাইয়ের পরে আপনাকে আমি সময় দেবো। করিম ভাই, আপনাকে জানতে চাই, আপনি আজকে যে এ পর্যন্ত আপনি জানেন আর্লি ভোট চলছে, সম্রাট ভাই আপনিও জানেন যে আমাদের বাংলাদেশি 5 জন প্রার্থী ইলেকশন করছেন এবার
স্টেট অ্যাসেম্বলিতে এবং আর্লি ভোট চলছে। আর্লি ভোটের সর্বশেষ যে পোলিং ডেটা যেটা আমরা বিভিন্ন প্রার্থীর কাছ থেকে পেয়েছি, তাতে অবিশ্বাস্যজনক হচ্ছে যে বাংলাদেশি যারা ভোটার আছেন তাদের টার্ন আউট দ্য লোয়েস্ট। হোয়াট ইজ ইয়ার রিয়াকশন? আয়ের ভাই, আমরা অনেক কমিউনিটি অর্গানাইজেশন শুধু নিউ ইয়র্কে না, সারা আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে আপনি জানেন যে এই ইলেকশনকে খুব সিরিয়াস ভাবে নিচ্ছে। মিশিগানের কথা বলেন, আমি নিউ ইয়র্ক কথা আসতেছি, অগাস্টের 4 তারিখে সেখানে প্রাইমারি, সেখানেও আমাদের স্টেট লেভেলে 3 জন বাংলাদেশি ক্যান্ডিডেট। আর আপনি নিউ ইয়র্কের কথা বললেন, 5 জন বাংলাদেশি ক্যান্ডিডেট। আর সাউথ এশিয়ান ক্যান্ডিডেট যদি বলেন, অনেক বেশি। আর ওভারঅল ইমিগ্রেন্ট কমিউনিটির কথা যদি বলেন, যে ব্রাউন কালারের লোকজনের কথা যদি বলেন, তার চেয়ে অনেক বেশি। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, যতই আমরা বলি না যেন আমরা রাজনৈতিকভাবে সচেতন, আমরা আমাদের কমিউনিটিকে মেইন স্ট্রিম রাজনীতিতে সম্পৃক্তায়নের জন্য সব ধরনের কাজ করে যাচ্ছি কমিউনিটি লেভেলে, গ্রাসরুট লেভেলে, আমরা মনে হয় যেন এখনো মেসেজটা ক্লিয়ার করতে পারছি না যে ডেমোক্রেটিক প্রাইমারি অথবা প্রাইমারি ইলেকশন is the best way to select or identify the right candidate for general election. আমার মনে হয় এই মেসেজটা প্রাইমারিকে আমাদের লোকজন যারা ইমিগ্রেন্ট কমিউনিটি, যারা ডিফারেন্ট টাইপ অফ এথনিক গ্রুপস, they are not taking that seriously, that in different district, either it is Democratic or Republican, primary will dictate who will be your next representative from the respective constituency. আমার মনে হয় এই মেসেজটা আমরা এখন পর্যন্ত ক্লিয়ার করে দিতে পারছি না। আপনি জানেন যে অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার এই সমস্ত কাজে আমরা একদম ঘরে ঘরে ব্যক্তিগত পর্যায়ে কাজ করে যাচ্ছি, তাদেরকে উৎসাহিত করছি যে দিস ইজ দ্য রাইট টাইম টু আইডেন্টিফাই ইউর ক্যান্ডিডেট ফর জেনারেল ইলেকশন। এই দেশে যে আমরা যেভাবে এই দেশের পলিটিক্সটা হয়, সেটা হলো প্রাইমারিতে যে নির্বাচিত হবে সেই কম্পিট করবে তার অপোনেন্টের সাথে ইন দ্য জেনারেল ইলেকশন। সে এটা যদি কোনো রিপাবলিকান হয়, রিপাবলিকান আর ডেমোক্রেট এটাই হওয়ার কথা, দুইটা দলে এখানে, অথবা ইন্ডিপেন্ডেন্ট 2-1 আছেন। জেনারেল ইলেকশনে আপনি দেখবেন যে অনেক বেশি ভোটার পার্টিসিপেন্ট করে, এবং কি যে অগ্রিম ভোট যেটা আর্লি ভোটিং যেটা বলি, সেই ক্ষেত্রেও গতকাল পর্যন্ত, আজকে রেজাল্ট এখনো যোগ হয় নাই, নিউ ইয়র্ক সিটির অ্যারাউন্ড 3.4 মিলিয়ন ভোটারের মাঝে 5 বড়তে এই পর্যন্ত মাত্র 77,000, গতকালকের হিসাব মতে 77,000 ভোট পড়েছে। হ্যাঁ, অনেকেই আমরা শেষ দিকের জন্য 23 তারিখের জন্য বসে থাকব। জুলাই 13 তারিখ থেকে 21 তারিখ যে আর্লি ভোটিং, এই সময়টাতে আমরা সুযোগ নিতে পারি, এবং এই সময়ে ভোটটা বেশি পড়লে ভোটিং ডেতে মিসিং কম হয়। স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে, স্টাডিতে দেখা গেছে যে যারা বেশিরভাগ সময় লাস্ট ডে, যেমন জুনের 23 তারিখে যে ইলেকশন হবে, সেই জন্য যারা বসে থাকবে বিভিন্ন কারণে, কারো ট্রান্সপোর্টের অসুবিধা, কেউ ভুলে গেছে, কেউ অসুস্থ হয়ে পড়ছে, কেউ অন্য কাজে কমপ্লিট আছে, অনেকগুলো মিস হয় সেক্ষেত্রে। এই জন্যই আমরা আর্লি ভোটিং এ পার্টিসিপেট করার জন্য, যেহেতু অপশন আছে 2 সপ্তাহ ধরে, আমরা এনকারেজ করি। এমনটা যেমন কিছুদিন আগে আপনার জর্জিয়াতে হয়েছে আর্লি ভোট, যদিও আমাদের ভালোই করছে আমাদের লোকজনে, কিন্তু সেখানে শুধুমাত্র আমাদের লোকজন যারা সাউথ এশিয়ান তারা পার্টিসিপেট না করার কারণে আমাদের একজন উচ্চ পর্যায়ের ডেমোক্রেটিক পার্টির একদম উচ্চ পর্যায়ের নেত্রী সেখানে নির্বাচিত হয়ে আসতে পারেননি প্রাইমারিতে। কিন্তু আমাদের সেই সংখ্যা ছিল, কারণ জোনটা ছিল আটলান্টাতে, যেখানে সাউথ এশিয়ানদের একটা হিউজ কনসেন্ট্রেশন। যদি সাউথ এশিয়ান ভোটগুলোই পাইতো, she could have made it. আমরা এখান থেকে এবং সেখানে আমরা যাওয়ার পরেও অনেক চেষ্টা করেছি আমাদের কমিউনিটিকে বুঝাতে যে ডু নট ওয়েট আনটিল দ্য 11th hour, ডোন্ট ওয়েট ফর দ্য ইলেকশন ডে, গো কাস্ট ইউর ভোট, টেক ইউর ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। আমরা এখন পর্যন্ত আশানুরূপ ফল পাচ্ছি না। তবে আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, আমাদের অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সম্প্রচারের মধ্য দিয়ে আমাদের এই কমিউনিটি, বিশেষ করে যে মাইনরিটি, এই গুরুত্ব, প্রাইমারির গুরুত্বটা একটু বোঝাবে। আমার মনে হয় আমরা যারা কমিউনিটিতে কাজ করি তারা এখন পর্যন্ত
এই মেসেজটুকু ক্লিয়ার করতে পারিনি। আমি আমার নিজেদের দুর্বলতাও স্বীকার করব। আর আপনারা যারা কমিউনিটি লিডার আছেন জি তাদেরকে আমার মনে হয় আমি অনুরোধ করব আমাদের কমিউনিটিকে বোঝানোর জন্য যে প্রাইমারিতে অংশগ্রহণ করাটা ডেমোক্রেটিক ডিস্ট্রিক্টগুলোর জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক রিপাবলিকান ডিস্ট্রিক্টগুলোর জন্য তেমনই গুরুত্বপূর্ণ। কেননা যেখানেই আপনি যে ডিস্ট্রিক্টে প্রাইমারি উইল ডিটারমাইন হু উইল বি ইউর নেক্সট রিপ্রেজেন্টেটিভ, আইদার রিপাবলিকান ডিস্ট্রিক্ট হোক আর ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট হোক, ওই সময় আমাদেরকে উপযুক্ত ক্যান্ডিডেট যদি আমরা সিলেক্ট করতে না পারি, নির্বাচিত হওয়ার পরে আপনি তার সাথে কথা বলতে পারবেন না, আপনি আপনার এজেন্ডা তার কানে যাবে না, আপনার এজেন্ডা তার কোনো ইনফ্লুয়েন্স করবে না। তো যার ফলে এই প্রাইমারিটাই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনারেল ইলেকশনের জন্য আমাদের অপেক্ষা করা ঠিক না। এক্সকিউজ মি, তাই আমি আর একটা মিনিট সময় নিয়ে বলবো। জি এই ক্ষেত্রে এই প্রাইমারি এখন যেটা হচ্ছে সেই ক্ষেত্রে শুধুমাত্র স্টেট লেভেলের ইলেকশন হচ্ছে না। আমরা যারা মনে করি যে কান্ট্রি ইজ গোয়িং টু দ্য রং ডিরেকশন, this is the time to elect the right federal representative, either it is Democrats or Republican. তারা যদি আপনার আমার স্বার্থের এজেন্ডার কথা এখন না শুনে, তাদেরকে যদি we cannot ask them the right question and obtain the answer that we believe it will protect our interest, then we are not doing our work. রাইট এই ক্ষেত্রে আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটি এরিয়াতে অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার আমরা 5 জন কংগ্রেশনাল ক্যান্ডিডেটকে সমর্থন দিয়েছি, এন্ডোর্স করেছি, এবং তাদের পক্ষে আপনার যেখানে ডিস্ট্রিক্ট কুইন্স থেকে কন্টিনিউয়াসলি আমরা ফোন ব্যাংকিং করতেছি কয়েকটা জায়গায় কয়েকটা ক্যান্ডিডেটের জন্য। ব্রঙ্কসে আমাদের হিউজ অপারেশন, সপ্তাহে 5 দিনে কাজ হচ্ছে, উইকেন্ডে আমরাও বিভিন্ন আউটার সিটি থেকে যাচ্ছি। আমরা জানি যে এটা আপহিল ব্যাটল। আমরা মাইকেল ব্লেককে সাপোর্ট দিয়েছি, কেননা আরেকজন এই প্যাকেট টাকা নেয়, অস্ত্র বানানোর লোকজন থেকে টাকা নেয়, এবং বর্তমান যে দুইজনেই ডেমোক্র্যাটস, কিন্তু আমরা চাচ্ছি যে বেটার একজন ডেমোক্র্যাটকে সেখানে জি রিপ্লেস করা। মাইকেল ব্লেককে আপনারা সাপোর্ট করছেন, রাইট? জি। এমনই করে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 10 যেখানে হলো ড্যানিয়েল গোল্ডম্যান, যেটা ব্রুকলিন এবং লোয়ার ম্যানহাটনের একটা অংশ নিয়ে ডিস্ট্রিক্টটা, ড্যানিয়েল গোল্ডম্যান, এবং সেই ক্ষেত্রে আমরা ব্র্যাড ল্যান্ডারকে সাপোর্ট দিচ্ছি, একজন প্রো আমেরিকান, প্রো ওয়ার্কিং ক্লাস পিপল, লেবার ইউনিয়ন সাপোর্টার, এবং সে কোনো ফরেন মানি বা লবিস্টের মানি অ্যাকসেপ্ট করে না, জি কোনো কর্পোরেট ফান্ড সে অ্যাকসেপ্ট করে না। জি 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 এরকম আমি বললাম এই 5 জনের ভিতরে এই 3 জনের কথাই আপনাকে বললাম। থ্যাংক ইউ সো মাচ। অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছি। আমরা মনে করি আপনারা যারা কমিউনিটি লিডার আছেন, মিডিয়া হাউস আছেন, তারা ডেমোক্রেটিক ইব্রাহিম ভাই একটু কথা বলি। জি আপনি শেষ করে ফেলেন। জি তো এই প্রাইমারিতে যাতে করে আমাদের লোকজন পার্টিসিপেট করে, আপনি ভোট দেন যাকেই দেন, বাট টেক ইউর পার্ট। আগামী শনিবার পর্যন্ত ভোট আছে, আগামী শনিবার পর্যন্ত আগাম ভোট দিতে পারবেন। মঙ্গলবার হচ্ছে ফাইনাল ভোট, সরি রোববার পর্যন্ত বোধহয় সম্ভবত, রাইট? 23 তারিখ, আমরা 21 তারিখ পর্যন্ত হবে। 21 তারিখ পর্যন্ত আপনি ভোট দিতে পারবেন, আগাম ভোট। এরপরে আপনার ফাইনাল ভোট হচ্ছে 23 তারিখ। সো আপনারা সবাই, এখনো সময় আছে, আপনারা গিয়ে ভোটটা দিয়ে আসেন। দিস ইজ আওয়ার অ্যাপিল টু দি কমিউনিটি। এবং আমাদের প্রার্থী যারা আছে, যারা আপনারা যোগ্য মনে করেন, যাকে যোগ্য মনে করেন তাকে ভোট দেন, বা আগাম ভোট দিয়ে আপনারা ভোটটি নিশ্চিত করেন। থ্যাংক ইউ করিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। সম্রাট ভাই, এখন আপনার কাছে যাই। ইব্রাহিম যদি কোন কিছু বলছিলেন বোধহয়, আর দেলোয়ার মানিক আপনার কাছে পড়ে আসছি। জি আমি বলতেছিলাম যে এই যে এখন যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আসল সাউথ এশিয়া অর্গানাইজেশন আমাদের বাঙালি প্রার্থীকে ওনারা সাপোর্ট দিতেন কিনা, মানে ওনাদের সাপোর্টের প্রার্থীকে। ওনাদের তো বাঙালি, ওনাদের এটা তো শুধু বাঙালিদের না, ওনারা যেটা যাকে। ভেরি গুড, ভেরি গুড। ইব্রাহিম ভাই, বাঙালি বিষয় নিয়ে যদি বলেন, বাঙালি ভোট দিতে দেবো আমারে সাউথ এশিয়ান বলে বলে আমারে সারা বছর আপনারা রাজনীতি করলেন, নাগরিক আন্দোলন করলেন। প্রশ্ন করুন না, আমাদের সময় কমে হয়। এটাই তো প্রশ্ন, এটাই তো প্রশ্ন। ইব্রাহিম ভাই, আপনারা বাংলাদেশি কাউকে সাপোর্ট করতেন কিনা? না, বাংলাদেশি কেউ, বাংলাদেশি কোনো প্রার্থীকে সাপোর্ট করছেন কিনা? বাংলাদেশি কেউ যদি কেউ রেডি থাকে, আমরা অবশ্যই তাকে সাপোর্ট করব। কিন্তু হুট করে ইলেকশনের সময় ইউ ডিড নট প্রিপেয়ার দ্য গ্রাউন্ড, ইউ ডিড নট ডু এনি হোমওয়ার্ক, ইউ ডিড নট কন্ট্রিবিউট টু দ্য কমিউনিটি এনিওয়ে,
and you always in the election time you are the candidate, and you expect that your people will vote. Unfortunately, that does not work in American politics. জি, থ্যাংক ইউ You সো need মাচ। to- Okay, Thank you. according to Assam leader Mahmoud Chaudhry, none of the Bangladeshi candidate is still ready to run for the election. তো আর আমি আর কারে বুঝতে পারতে মানে আমার প্রার্থীরা যাবো কেন, আমরা যেদিন রেডি হইব ওইদিন যাবো, আবার ডাইকেন পরে। জি না না, আপনারা ভোট দেন, ভোট আপনার পছন্দের ক্যান্ডিডেটকে দেন, ভোটটা দেন অন্তত। প্লিজ ডোন্ট সে হোয়াই আই এম গোয়িং বিকজ দেয়ার ইজ নো বাংলাদেশি ক্যান্ডিডেট, দেয়ার ইজ না, নো এর সাউথ আগে এশিয়ান ক্যান্ডিডেট। আমি এর আগে কাপড় চোপড় প্যান্ট লুঙ্গি এগুলো চালাইয়া রেডি করি, আগে রেডি করি। আপনি তো মানে রেডি করে তারপরে যাব, আগে আমার ক্যান্ডিডেটই নাই, আগে রেডি মেডি করে তারপরে যাব না। এখন আর তাহলে মানে শুধুমাত্র এখানকার মেইনস্ট্রিম পলিটিক্সে ইব্রাহিম ভাই আপনি শুধু মনে করেন যে আমাদের লোকজনের সাধারণ সিভিক ট্রেনিং হয় নাই 40 বছরে বলতেছি আমরা। এখন আপনি আপনারা কাউরে সমর্থন দেন নাই, আমি নিউ ইয়র্কের অবস্থা জানি না। তাইলে অ্যাকর্ডিং টু এ লিডার লাইক ইউ, আপনি যখন রিকগনাইজ করতেছেন there is no candidate is ready for election, না না, উনি এই কথা বলে নাই, উনি এই কথা বলে নাই কিন্তু যে নো ক্যান্ডিডেট রেডি ফর ইলেকশন, এটা উনি বলে নাই কিন্তু, আপনি বুঝছেন, ভুল বুঝছেন। মেকিং ইউর স্টেটমেন্ট ইয়োরসেলফ, উনি এটা বলে নাই তো। আপনি এই ইব্রাহিম উনি ভাই বলছে এটা যে কেউ যদি হঠাৎ করে এসে কোনো কমিউনিটি ওয়ার্ক নাই, কিছু নাই, হঠাৎ করে এসে উনি দাঁড়িয়ে গেলেন ইলেকশনে, আমরা এন্ডোর্স করব, আমরা দেবো তার গ্রাউন্ড ওয়ার্ক, তার এজেন্ডা, তার ট্র্যাক রেকর্ড, এভরিথিং দেখে আমরা এন্ডোর্স করব। আপনি কালকে এসে কমিউনিটিতে কোনো কন্ট্রিবিউশন নাই, কিছু নাই, কালকে এসে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন আমি ইলেকশন করব, তো আপনি সাউথ এশিয়ান না কোন এশিয়ান, তাতে কি? আপনাকে আমাকে এন্ডোর্স করতে হবে? আমাকে তো দেখতে হবে ইউ আর ফিট ফর দিস ক্যান্ডিডেট অর নট। কত পার্সেন্ট ভোট সাউথ এশিয়ান একটা ডিস্ট্রিক্ট? আমিও তো একই কথা বলতেছি, অ্যাকর্ডিং টু মোহাম্মদ চৌধুরী, যে আমাদের কোনো ক্যান্ডিডেট রেডি হয়ে আসতে পারে নাই, কেউ মানে হঠাৎ করে এটা তো উনি বলে নাই যে কোনো ক্যান্ডিডেট রেডি হয়ে আসতে পারে না, এটা তো বলে নাই উনি। they are trying hard, still at that not level they can win, that's why we did not. Okay, still they are not ready to that level, এইটাই তো বলতেছেন। আমার কোনো দ্বিমত নাই আপনার সাথে, আমি আপনার কথাটা Still they are not. We need to আমার do more আবার homework. বোঝার জন্য। We need to continue work, continue serve our community and continue engaged with the policy making. Okay. আপনি যদি কোনো ওই যে এই পথসেবা করেন নিজেদের কমিউনিটির ভিতরে, চিন্তা করবেন যে বাংলাদেশি কত পার্সেন্ট ভোট আছে আপনার ওই ডিস্ট্রিক্টে, ওটা যখন দেখবেন তখন দেখবেন যে 100% ভোট দিলেও বাংলাদেশিরা আপনার দ্বারে পাশে যেতে পারবেন না, বিকজ ইউর ডিস্ট্রিক্ট consists of many other group, many other ethnic groups. So Bangladesh, if we do not build the coalition, what Asal has been trying to do it for years, we are not getting into those places. Even Jackson Heights or Jamaica, Bronx, we have huge concentration. আমি স্পেসিফিক নাম বলবো না, কোন একজন ক্যান্ডিডেটের সাথে রিসেন্টলি আমার যখন কথা হয় যে 100% বাংলাদেশি, যদিও আমাদের ভোটিং ট্র্যাক রেকর্ড অনুযায়ী 20%-এর বেশি আমরা ভোট দেই না, 100% যদি বাংলাদেশিরা ভোট দেয়, he cannot win. So what we are doing, we need to build coalition, we need to reach out to other community group in order to get this thing done. রাইট। So please do not miss. We got your message. Thank you. হ্যাঁ, ওইটা আমার মনে হয় জি, এখন সম্রাট ভাই, জি আপনার জন্য ওপেন, discussed. ফ্লোর ইজ ওপেন ফর সম্রাট ভাই। আচ্ছা, আমি এমনি ওই যে আগের দুই একটা কথা বলে নেই, মানে খুব কুইকলি, সেগুলো 2 মিনিটও লাগবে না, অত জি। ভালো আমার নলেজও নাই আর জ্ঞানও নাই। একটা হইলো যে এখানে ওই যে একটা অনেকে অনেক ভাবে বলতেছে, আমি কিন্তু খুব খুশি হয়েছি যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়াইছে। জড়ানোতে কি লাভ হয়েছে দেখেন, সে ভেনেজুয়েলাতে মেদুরাকে ধরে এনে ভাবছিল যে এইভাবেই সে কেল্লা সব ফতে করে যাবে, এবং যুদ্ধে যখন যায় তার স্টেটেড গোল ছিল কি, রিজিম খতম করতে হবে। 40 জন প্রথম সারির লোক মারা যাওয়ার পরেও পারে নাই, যখন মারা গেছে তখন তার স্টেটমেন্ট হইল যে এখন কে হবে, সর্বোচ্চ নেতা হবে, সেখানে আমার মন্তব্য থাকতে হবে, সেটাও পারে নাই। তারপরে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের চুক্তিগুলো দেখেন, আমেরিকা, রাশিয়া এরা একতরফা লেখে নিয়ে খালি জার্মানির লোকদেরকে সই করাইছে। তার মানে অ্যাকচুয়ালি সেখানে একজন উইনার ছিল, বলে না যে উইনার টেক্স অল, এখানে তা হয় নাই, এখানে কেউই উইনার হইতে পারে নাই। আর একটা কাজ হয়েছে দেখেন, জীবনে কোনোদিন 100বার যদি জাতিসংঘে ভেটো দেওয়া লাগে তাইলে আমেরিকা একা দেয়, অন্যরা দেয় না, মানে জেনারেল রেজুলেশনের পক্ষে থাকে। এখন আমেরিকার সঙ্গে তাদের একটা চূড়ান্ত রিফট হয়েছে। বেন গাভি নামে ওদের যে আছে উপদেষ্টা বা যে কোয়ালিশনের, সে কিন্তু পরিষ্কার বলছে যে উই ডোন্ট টেক অর্ডার ফ্রম ট্রাম্প অর আমেরিকা।
এই ধরনের ওপেন প্রকাশ্য বিবাদ তাদের জীবনে হয় নাই, সেগুলা এই যুদ্ধের কারণে হইতেছে। এবং এই যে দেখেন আপনার যে রাশিয়া, তারা পর্যন্ত কিন্তু এই চুক্তি হোক চায় নাই, কারণ রাশিয়ার ফরেন মিনিস্টার কিন্তু বলছে যে ইরান একটা ভুল করতেছে, ওর সঙ্গে চুক্তি করার দরকার নাই। কিন্তু এইখানে দুইজনই আছে যে কে কার সঙ্গে জিতে যাইতে পারে। এবং বর্তমানে যে অবস্থা, ওই যে বলছে যে পারমাণবিক বোমা বানাইতে পারবে না, এই জিনিসটা ইরান এত তাড়াতাড়ি ওপেনলি এই চুক্তির মধ্যে রাজি হয়ে গেল কেন? কারণ তার ভাই পাশের থেকে, এটা আমার ধারণাচিত কথা, যারে ডোনাল্ড ট্রাম্প দমে দমে জেনারেল কয়ে থামে না, ফিল্ড মার্শাল কয়ে, আসিম মুনির, ওর সঙ্গে তো এই যে দেখেন ইরানিরা মিছিল করতেছে, তারা একই কথা বলতেছে, শুক্রিয়া পাকিস্তান, শুক্রিয়া পাকিস্তান, পাকিস্তান ইরান ব্রাদার্স সিস্টার্স। মানে অর্থাৎ তার তো একটা আছেই পাশে, যে কোনো সময় দরকারের জন্য। এবারও দেখেন প্রকাশ্যে আসছে যে ইরানের যত এয়ারক্রাফট ছিল, মানে যুদ্ধ, সব পাকিস্তানে নিয়ে শেল্টার দিছে, ওখানে যে আমেরিকা বোম্বিং করে নাই। অতএব তার যদি ওই জিনিস লাগে, তার তো সবসময় অ্যাভেলেবল থাকতেছে অন্য যে সমস্ত সুবিধা নেওয়ার জন্য। এটা তার জন্য একটা মারাত্মক ভালো একটা উইন উইন সিচুয়েশন তার জন্য হয়েছে, আমেরিকার জন্য হয় নাই। জি, আর ওই যে আপনার এই ইরানকে সাহায্য দেওয়ার কথা, ওইটা ওর দিতে হবে। ওবামা তো 1.7 বিলিয়ন দেওয়ার জন্য সারাদিন তাদের মুখে মুখে ঘুরে, তাও নিজের টাকা না, ওদেরই টাকা। এবার এই যে 300 বিলিয়ন যে আছে আশেপাশের, ওরা দিবে। কারণ আমেরিকার একটা ভুল ধারণা হয়েছে কি, যে বাকি যারা সৌদি আরব এবং গালফ কান্ট্রিগুলা, এরা তো সারাদিন খাইয়া খুইয়া 10, 20, 50 বিবি নিয়ে ঘুরে টুরে যুদ্ধ দেখলেই তো ভয় পায়। আগে যে আবুধাবি $3 বিলিয়ন দেয় কেন? কারণ তারা তো যুদ্ধ করতে পারে না। আমার এক আত্মীয় সৌদি আরবে গেছিল, সে দাহারান নামে একটা জায়গায় থাকতো, আর্মির একটা ক্যান্টনমেন্ট আছে সেখানে। যুদ্ধের সময় তো নাই, তখন তো আর যুদ্ধ হয় নাই। বলতো যে ভাই আমাদের টাকা দিয়ে নিয়ে যাইতো, কারণ সৌদি যে যোদ্ধা মানে আর্মি, তারা প্যারেড করে না, তারা শুধু বড় জেনারেল আসলে এয়ার কন্ডিশন হল রুম বানায় রাখছে, তার মধ্যে প্যারেড করে। মানে একটা জেনারেলের অবস্থা বলছে। কিন্তু ইরান তো ওরকম না। দেখেন এত যে বলছে যে ইরানকে প্রস্তর যুগে পাঠাই দিব, কিন্তু ইরান তো তার জন্য কোনো ঘাবড়ায় নাই, বলছে পাঠান। মানুষ যখন একটা কথা এখানে বলে রাখি, ভেরি রিলিভেন্ট, যেই জাতি বা যেই মানুষ ইন্ডিভিজুয়াল একবার রাজি হয়ে গেছে যে আমি মৃত্যুকে ভয় পাই না, একটা কথা খালি এখানে বলি, খালিদ বিন ওয়ালিদ রোমান সাম্রাজ্যের যুদ্ধের সময় একটা কথা বলছিল, স্টিল হোল্ডস রাইট। বলছিল ওর জেনারেলকে, আর্মেনিয়ার যে জেনারেল ছিল তারে বলছিল যে তুমি এমন এক জাতির সঙ্গে যুদ্ধ করতেছো যারা মৃত্যুকে এত ভালোবাসে, তোমরা জীবনকে যত ভালোবাসো। ওরা তো ওইভাবে করছে, যার জন্য তারা আল্লাহ পাক উইন। আর বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে আমি প্রশ্নটা করি, আপনি যে প্রসঙ্গটা প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা একটু আগে বললেন, ওই প্রসঙ্গেই করি যে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় এসেছে এবং একটা বিপ্লবের পরে এই সরকার ক্ষমতায় এসেছে, অনেকের অনেক প্রত্যাশা আছে। আপনি একটু আগে বলেছেন যে আমাদের সরকার প্রধানের পাশে আমরা যে সালমান রহমানকে দেখি, এস আলম, এই এস আলম যে স্মেল, এই স্মেলকে আপনি কিভাবে দেখছেন? আগের সরকার। এখন দেখি আমাদের যেমন ধরেন 11 জন ঋণ খেলাপি আছে, তাদের ঋণ খেলাপির পরিমাণ, যারা মেম্বার পার্লামেন্ট হয়ে আসছে তাদের ঋণ খেলাপির পরিমাণ ধরেন 6 লক্ষ কত হাজার কোটি টাকার ঋণ খেলাপি তারা আছে। তারা নমিনেশন পাইছে, ইলেকশন কমিশন বলছিল মনে অনেক কষ্ট নিয়ে তাদের নমিনেশন অ্যালাউ করে দিলাম। মানে আমি বলছি যে আমি দল কানা হয়ে কোনো কথা বলবো না, জীবনে বলিও নাই, এখনো বলবো না। সেটা হইলো এখনো আমাদের মধ্যে যে সমস্ত দল আমাদের ক্ষমতায় গেছে, ঠিক আছে, এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক ভালো ভালো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেছেন। কিছু কিছু লোক আছে যাদের কারণে হয়তো তিনি অনেক কিছু করতে পারেন না, কিন্তু এই যে ধরেন বিভিন্ন ক্ষেত্রে এখনো কিন্তু আমরা দেখি অনেক দুর্নীতির প্রশ্রয় দেওয়া হইতেছে অনেক জায়গায়। ধরেন ওরা বলে যে আমাদের ক্ষমতা আসার পরে এখন আর কোনো কিছু হয় না। আমার একটা ভাইয়ের ছেলের কথা বলি,
সে গাউসিয়াতে পানি সাপ্লাই দেয়, তারে বলছে যে আগে তোদের কাছ থেকে নিতাম 1,000, এখন দিবি 4,000, কারণ আমরা দল ক্ষমতায় আসছি ওইখানকার লোকরা। তারপরে আমি এখান থেকে যেভাবে ও খাতে পায়ে ধরে ফোন করে তাদের বলছি, তারা শুনছে আর নেয় না। কিন্তু আমি বলছি যে এই জিনিসগুলা কঠোর হস্তে কোন রকম কাউরে দোষ দিয়ে বাঁচা যাবে না। এবং যে অবস্থা বর্তমানে আছে আমাদের, এইটা যদি আমি আজকে একটা খুব কুইক একটা ভিডিও দেখছি, সেটা বললে যে পরিস্থিতিটা ক্লিয়ার হবে। দেখা যাচ্ছে যে শেখ হাসিনা মোদিরে বলছে আমি বহুদিন এখানে থাকছি, কাপড় চোপড় রেডি করছি, বাংলাদেশে যাব। তো বাংলাদেশে যাব যখন বলছে, মোদি ওইটা শুনে দৌড়ায় এসে বর্ডারে তারেক রহমানের কাছে বলতেছে যে ও অনেকদিন আমার এখানে ফ্রি খাইছে, ওকে আর খাওয়াইতে পারবো না, তুমি ওকে নিয়ে নাও, আর একটা খালি অনুরোধ রেখে ওর বিচারটা করো না। এইটা শুনে উনি আবার দেখলাম দৌড় দিছে, দৌড় দিয়ে যে বিরোধী দলের নেতা শফিকুর রহমানের কাছে এই বিষয়টা আলোচনা করছে। এইটা করতে করতে কইরা উনি ফেরত আসছে বর্ডারের কাছে, এর মধ্যে ওরা একে ঢুকানোর জন্য তৈরি। হঠাৎ পিছের দিকে তাকিয়ে দেখে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ বাঁশের লাঠি হাতে নিয়ে তারেক রহমান এবং তাদের পিছে দাঁড়ানো আছে। অর্থাৎ কিনা আমি এখানে একটা স্টেটমেন্ট মেক করতে চাই যে বাংলাদেশের আগামী দিনের উন্নতির জন্য বর্তমান সরকারি দল এবং বিরোধী দল, অবশ্যই বিরোধী দল তাদের সমালোচনা করবে, তাদের যা বলার আছে অবশ্যই বলতে হবে সরকারকে করার জন্য, তার সংশোধনের জন্য। কিন্তু সরকারও সহনশীলতার সাথে এই বিরোধী দলের সঙ্গে যদি একত্রিত থাকে, তাহলে বাইরের থেকে পলাতক ওই স্বৈরাচার আর কোনদিন ফিরতে পারবে না। কিন্তু যদি এরা এদের মধ্যে একটা সামান্য ব্যাপার নিয়ে বিভেদ করা, দেশে বিদেশে এই যে দেখেন যেগুলো হইতেছে, এইগুলা দেশের জন্য ক্ষতিকর। এবং স্ট্যান্ড নিতে হবে। এই যে লোকটা ডাক্তার জাহেদ গেল, তাকে ওইভাবে বসায় রাখলো, আসামি মানে চোরের মতো এক জায়গায় বেঞ্চের উপর বসায় রাখছে, সেই ছবিও আসছে। 2 ঘন্টা বসায় থাকছে, তার সাথের লোক চলে গেছে, তাকে যাইতে দেয় নাই। পরে হি মেড এ ডিসিশন যে এখনো তো আমি ওর এলাকায় ঢুকি নাই, ঢোকার পরে যে কি করবে সেটা তো আরো ভয়াবহ হইতে পারতো। সেই জন্য সে ওই ইন্টারন্যাশনাল টেরিটরি যেটুক ধরা হয় সেইখান থেকে সে বলছে যে আমি আর ভারতে ঢুকি নাই, পরে অন্য কোন দেশ দিয়ে ঘুরে টুরে চলে আসছে। আমি জানি না আমাদের দেশের থেকে এজন্য কত কড়া বার্তা ইন্ডিয়াকে দেওয়া হয়েছে বা কিনা। এ ব্যাপারগুলাকে অত্যন্ত শক্তভাবে, মতের অমিল থাকতে পারে, এ ব্যাপারে বিরোধী দল সরকারি দল একত্রিত হয়ে একটা স্ট্যান্ড নেওয়া উচিত ছিল এবং এটার জন্য বিক্ষোভ প্রদর্শন করা উচিত ছিল। যে একটা দেশের মন্ত্রী পরিষদের যে লোক, একটা প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সে সেখানে যাচ্ছে, দেশে ওই দেশের ভিসা নিছে, তারা যা কিছু ইনকোয়ারি করার তখন করতো। কিন্তু ভিসা দিয়ে একটা লোকরে সেই দেশে নিয়ে একজন মন্ত্রী পর্যায়ের লোকরে 2 ঘন্টা বসায় রেখে বাধ্য করলো তাকে ফিরে আসার জন্য। এটা আমাদের দেশের জন্য সম্মানজনক ছিল। এটা কি হলো, অত্যন্ত অসম্মানজনক হয়েছে। এটার জন্য আমি ব্যক্তিগত মনে করি এই ভারতের ক্ষমা চাওয়া উচিত, আমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত এই জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ সম্রাট ভাই। আপনি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রেসিডেন্ট এবং আপনার ব্যাপারে অনেকেই বলেন যে আপনি দল করলেও আপনি সত্য বলতে কখনো পিছপা হন না। এবং ইনশাআল্লাহ ভাই, দোয়া রাখবেন। রাইট, থ্যাংক ইউ। ইব্রাহিম যদি কোনো কিছু বলতে চাচ্ছেন, আমি দেলোয়ার ভাইয়ের কাছে যাবো একটু। দেলোয়ার ভাই অনেকক্ষণ দিয়ে বসে আমি আছেন। একটা কথা বলতে চাই যে আব্দুল লতিফ সম্রাটদের বক্তব্য শুনলে সেই 80-90 দশকের রাজনৈতিক নেতাদের বক্তব্যের প্রতিধ্বনিটাই শুনতে পারি। আজকেও তিনি যেটা বললেন যে আওয়ামী লীগকে মোকাবিলা করার জন্য বিএনপি এবং জামাত এক হয়ে থাকতে হবে, ঘটনা এটাই বলছেন তিনি। এখন এটা আপনারা সরকারি বিরোধী দল খেলা খেলেন, মানে এটা খেলা রাম খেলা, কিন্তু আপনারা এক থাকতে হইব, নাইলে এরা চলে আসবো। মূল ঘটনা এটাই। তো এই কথাটাই আপনি বলতে চাইছেন। ধন্যবাদ আপনাকে, পরিস্থিতি এইটাই। ইব্রাহিম ভাইকেও ধন্যবাদ। ইব্রাহিম ভাই আমাদের একটু পুরানো জিনিস কথা মনে পড়া দিল, আমাদের শর্ট মেমোরি হয়ে যাচ্ছে, তো এই সময় মনে করা দিয়েছেন, ধন্যবাদের জন্য। এই শিক্ষাটা সম্রাট ভাইরা শিখছে ভারতের, ইন্ডিয়ার, আপনার আওয়ামী লীগের কাছ থেকে। আওয়ামী লীগ আর
আর জাতীয় পার্টির যে খেলা ছিল, বিএনপি এসে যাবে এই ভয়তে তারা একে অন্যকে বিরোধী দল আর ডোমেস্টিক বিরোধী দল বানায় থাকছিল। ইয়ে থেকে, ইন্ডিয়া থেকে আপনার এসে সেক্রেটারি এসে বলে যায় এসএস সাহেবকে, আপনি দাঁড়ায় খেলাধুলা করেন। এই খেলাধুলাটা বিএনপির শেখাটা খুব অন্যায় হয়নি, আপনারা ভালোই একটা খেলা শিখে গেছেন আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে, এবং আমি যেহেতু অনুষ্ঠানের শেষ দিকে আমি একটা শেষ কথা বলতে চাই। আমাদের বাংলাদেশি 3-4 জন প্রার্থী নিউ ইয়র্কে ইলেকশনে দাঁড়িয়েছেন। আমি এখন আসালের মতো বড় সংগঠন করি না, আমি একজন বাংলাদেশি কমিউনিটির সাংবাদিকতা করি বা এ ব্যাপারে কথা বলি। আমি মনে করি আমাদের শামসুল হক, আমাদের সানিমুল্লাহ, আমাদের মেরি জুবাইদা, আমাদের সিপিএ জাকির, এরা আমাদের সন্তান। আমরাই যদি তাদের যোগ্য মনে না করি, অন্যরা কেন মনে করবে? তো আমি মনে করি আমাদের যে যেখানে ভোটার আছেন, ভোটে যান, আমাদের লোকজনকে ভোট দেন। মানে আমি আর এখন লুকাই চাপাই যে ভাই আপনার যারা ইচ্ছা ভোট দেন, এটা না। আপনি ভোট দেন আমার প্রার্থীকে, আমার মানুষের সাথে যার সম্পর্ক আছে, এই ভোটের মধ্য দিয়েই দাঁড়াবে। এটাই দাঁড়ানোর নিয়ম। জি ধন্যবাদ, আমার কথা শেষ। থ্যাংক ইউ। জনাব দেলোয়ার, আপনার কাছে যাই। দেলোয়ার ভাই, আপনি জানেন যে আপনি শুনতে পাচ্ছেন? ইয়েস, আপনি শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ। আপনি থ্যাংক ইউ, আপনি অনেকক্ষণ থেকে বসেছিলেন। বাট আমি জানতে চাই যে আপনার এখানে, আপনি জানেন ট্রাম্প প্রশাসনের যে উদ্যোগ, বিভিন্ন সময় ইমিগ্রেশন বিরোধী বা ইমিগ্রেন্টদের ডিপোর্ট করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আপনার চোখের সামনে আপনি প্রত্যক্ষ করেছেন, আপনার বাড়াটাকে ধরে নিয়ে গেছে এবং অমানবিকভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে। আপনি কি আপনার প্রত্যক্ষদর্শীর যে বর্ণনা, সেই বর্ণনা দেবেন কিভাবে ঘটনাটি ঘটেছে? খুব সংক্ষেপে আমরা শুনতে চাই। আমি সংক্ষেপেই বলতেছি আর কি। থ্যাংক ইউ কল করার জন্য তাহের ভাই, থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। এটা হয়েছে লাস্ট থার্সডে জুন 12 অ্যারাউন্ড 6:30 to 7 আমার টেরান, এটা হন্ডুরাস বাড়িতে। তো এই লোকটা খুবই ভালো লোক। আমার he living with me almost 3 years, okay, and he's working in the as barber shop job করে আর কি। তো ও আসতেছে কাজের থেকে এসে যে আমার গেটে এসে আইসের লোক আর কি, দুইটা গাড়ি ও যেই গেটে নামছে, ওরে মানে 5-7 জনের ধরছে। ধরে এমন ভাবে ধরছে যে মানে আপনি মনে আছে না যে এই জর্জ সান্তোস, তারপরে এরিক গার্ডান যেটা পুলিশে ধরছে এরকম। তো আমি বাসায় ছিলাম, আমার ওয়াইফ যখন বলছে আমি লাভ দিয়ে দৌড় দিয়ে গেছি। আমি বলছি যে হোয়াই ইউ অ্যারেস্ট হিম, হোয়ার ইজ ইউর ওয়ারেন্ট, তোমার ওয়ারেন্ট ছাড়া করো, তুমি তো নিতে পারো না। অ্যান্ড হি ইজ এ ভেরি গুড গাই, আই ক্যান সাপোর্ট, ইউ ক্যান টেক ইট। তো আইস পিপল হলে যে মানে এরা হলে যে ভেরি ইনহিউম্যান, বুঝছেন? আর এদের যে শক্তি প্রচন্ড, মানে অনেক লম্বা, এদের ধরতে হলে আপনার লাড়া লাগবে। সো আমি যখন তাদের সাথে খুব আর্গুমেন্ট করতে, এর সাথে আমার সমস্ত নেইবাররাও চলে আসে। পর আমি আপনাকে কিছু ভিডিও পাঠাইছি, আমি কিছু একটা ভিডিও যদি দেখাইতে পারতাম আর কি, বলছেন কত হিউম্যান ভাবে তারা করছে। এই যে দেখেন, এই যে মানুষ এই যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ব্যাপারটি, রাইট? হ্যাঁ, ও মানে স্প্যানিশ ঠিকই, কিন্তু ইংলিশ জানে, কারণ এর দুই একটা ইংলিশ জানে। ও বলতেছে আমার ফ্যামিলি। তো আমরা সবাই গেছি, কিন্তু আইস থেকে ওরা রক্ষা করতে পারিনি। ওরে ধরে এমন ভাবে ইলেকট্রিক শর্ট ছিল, এমন ইনহিউম্যান এই অবস্থা। তো নিউ ইয়র্ক সিটিতে এমন মানে আমাদের গভর্নর যখন বলেছে যে এখানে সেন্সুয়ালিটি আইস ইজ নট অ্যালাউড, দ্যাটস নট ট্রু। আইস ইজ নাও এভরিওয়্যার। আমি কালকে 2টা খবর পাইছি, লং আইল্যান্ডে একটা হিক্সভিলে রেড করছে, আর একটা প্লেনগুলোতে রেড করছে, আমাদের মানে ওইখানে লোক করছে। তো আমি একটা করবো সমস্ত যারা আছে আমাদের ইমিগ্রান্ট কমিউনিটি, অ্যালার্ট করার জন্য আর কি। আর আমাদের আইসের একটা জিনিস কি আবার দেখবে, সবার কাছে বিশাল মাস্ক আছে। কংগ্রেস যখন ফান্ড দিছিল, ফান্ড দেওয়ার সময় বলছে যে there will be no mask, but they come in with the mask. তো ফাইনালি আমরা ট্রেস করতে পারছি, ওরা ধরে নিয়ে গেছে, ওকে এখন পেনসিলভেনিয়া ডিটেনশন সেন্টারে আছে। আমরা অ্যাটর্নি নিয়োগ করছি, অ্যাটর্নি তার সাথে ফাইট করতেছে, লেটস সি হোয়াট হ্যাপেন।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Thank you, thank you. সাহাব ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, জি, সো হোয়াট ইজ দ্য নিউজ? সংক্ষেপে শুনে ফেলি, সময় একদম একদম শেষ। আজ হঠাৎ দেখলাম নিউ ইয়র্ক সিটি আমাদের মামদানি সাহেব সিটি আরএক্স হিসাবে তার যে গ্রোসারি খুলতেছে এবং তার ভিতরে একটা ফার্মেসি খোলার জন্য মনে হয় প্রপোজাল দিছে কোনো একটা গ্রুপ। জানি না তারা আমাদের সাথে অ্যালায়েন্স করবে কিনা। তারা বলতেছে সিটি হসপিটালগুলোর সাথেই মেইনলি অ্যালায়েন্স, এবং আশা করব আমরা আমাদের সাথে এটা অ্যালায়েন্স করে, যাতে মার্কেট প্লেসে যদি তারা আমাদের সাথে যায়, যদি গ্রুপ পারচেজ হয়, তখন আমাদের ওষুধের দাম অনেক কমবে। এবং তারা যেটা চাচ্ছে, বলতেছে যে ইউনাইটেড হেলথ কেয়ারের সাথে নিউ ইয়র্ক সিটির কিন্তু একটা কন্ট্রাক্ট আছে। দে প্রসেসও অলমোস্ট 45 থেকে 50 বিলিয়ন ডলার বিজনেস নিউ ইয়র্ক সিটির সাথে। তাই এইটার যদি এখন কিন্তু আমরা ফার্মেসিতে যারা এই প্রেসক্রিপশনগুলো ফিল করি, আমাদের রিএম্বার্সমেন্ট কিন্তু অনেক সময় মাইনাস, ওই হিসাবে অনেক ফার্মেসি এইগুলো প্রেসক্রিপশনগুলো ফিল করতে চায় না। এখন তারা যদি আমাদের কম্পারেবল প্রাইস দেয় নিউ ইয়র্ক এই ফার্মেসিগুলোতে, তখন উই কুড জয়েন উইথ দেম। এবং আশা করতেছি আমাদের যে ডিজনি আছে অর্গানাইজেশন, তাদের সাথে মিলে একটা প্রোগ্রাম ঠিক করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আশা করি সিটি অথরিটি, আপনারা কি কোনো যোগাযোগ করছেন সিটির সাথে? এটা আপনাদের সাথে উই আর ইন কন্ট্যাক্ট উইথ দেম, উইথ দ্য গভর্নর অ্যান্ড দ্য সিটি অলসো, আমাদের যে গ্রুপ আছে জি, সেই গ্রুপের সাথে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি কোনো একটা কিছু হবে। আরিফ, জেট ব্লু বন্ধ করে দিচ্ছে আপনার লাগোড়িয়া এয়ারপোর্ট এবং নিউ ইয়র্ক এয়ারপোর্ট অপারেশন, হোয়াট ইজ দ্য রিজন? একদম সংক্ষেপে যদি বলতে হয়, তাহলে আমি যে কথাটি বলতে চাই যে বেসিক্যালি অপারেশনাল দিক এবং অ্যাটেন্ডেন্স, বিমান অ্যাটেন্ডেন্স, এই দুটো এয়ারপোর্ট থেকে একদমই ক্লোজ করে দেওয়া হয়েছে। কিন্তু পাশাপাশি আপনার যে দুটো এয়ারপোর্টের কথা বলা হচ্ছে, লস অ্যাঞ্জেলেস এবং লাস ভেগাস, এখানেও একদম মৌসুমি ফ্লাইট যেগুলো আছে এগুলো একদম বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই দুটো এয়ারপোর্ট থেকে সীমিত আকারে ফ্লাইট চলবে। মূলত যে বিষয়টিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে যে আপনার $8 বিলিয়ন সংস্কার, দুটো এয়ারপোর্টে $8 বিলিয়ন সংস্কারের কারণে জেট ব্লু এমনিতে আর্থিক চাপে থাকার কারণে জেট ব্লু বলছে যে আর নিউ ইয়র্কে তাদের যে দুটো অপারেশনস, এই দুটো অপারেশনে বিপুল পরিমাণ মানুষ এখানে কাজ করতো, যার জন্য এই আর্থিকভাবে তারা মনে করছে যে এখানে আর সংকলন করা সম্ভব হচ্ছে না। কিন্তু এখানে একটা ভালো খবরও আছে যে যাদেরকে এখানে এই দুটো অপারেশনস বন্ধ করে দেওয়া হচ্ছে, এই দুটো অপারেশনসের কাউকে চাকরিচ্যুত করা হচ্ছে না, তাদেরকে ভিন্ন এয়ারপোর্টে তাদেরকে স্থানান্তর করা হবে এবং তাদের চাকরি থাকবে। তো মূলত মেইন যেটা নিউজ, জেট ব্লু আর্থিক চাপের কারণে এখান থেকে দুটো বেস, অপারেশনাল বেস এবং অ্যাটেন্ডেন্স বেস, এটা বন্ধ করে দিচ্ছে। সীমিত আকারে এখন থেকে চলাচল করবে এবং মৌসুমী ফ্লাইট দুটো লস অ্যাঞ্জেলেস এবং লাস ভেগাসে বন্ধ করে দিল। এখন ফ্লোরিডা সহ আরো ভিন্ন জায়গায় যেখানে সীমিত আয় মানে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যপূর্ণ থাকবে, সেখানেই মূলত তারা অপারেশন পরিচালনা করবে। আমার কাছে এই ছিল খবর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এনিবডি হ্যাভ এনি আদার কমেন্ট? আমরা শেষ করবো অনুষ্ঠান। কিন্তু জেট ব্লুর হেডকোয়ার্টার তো লং আইল্যান্ড সিটিতে। জি, এটা জানি। করিম ভাই, আপনার এনি কমেন্ট, ফাইনাল কমেন্ট? যদি কালকেও চলবে প্রাইমারি বোর্ড, যদি 30 সেকেন্ড কিছু বলতে চান। আপনারা যেটা আমাদের সবাইয়ের জানা উচিত, আমাদের কমিউনিটি লিডারদের অনেকেই আমরা জানি, কিন্তু আমরা আমাদের যারা ভোটার, আমাদের কমিউনিটির মেম্বার যারা, তাদের সাথে কমিউনিকেট করি না অনেক ক্ষেত্রেই। সেই ক্ষেত্রেই আপনার মিডিয়া এবং আমাদের যারা সমাজের নেতৃস্থানীয় লোক, যাদেরকে সমাজে চিনে, তারা সবাইয়ের ভূমিকা পালন করা উচিত। মানুষজনকে যেন ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করা হয় সপরিবারে। 53% US voters are women as of now, according to our latest census data, voting data. তো যদি এটা হয়, আমি একা ভোট দিলে হবে না, আমার স্ত্রী, কন্যা, সন্তান সন্ততি যারা আছে তাদেরকে দিতে হবে। এবং মহিলাদেরকে একটু, বিশেষ করে আমাদের কমিউনিটির ক্ষেত্রে মহিলারা ভোট কেন্দ্রে কম যান, ভোট কম কাস্ট করেন, তাদেরকে একটু উৎসাহিত করবেন মিডিয়ার পক্ষ থেকে এবং জনপ্রতিনিধিদের পক্ষ থেকে। আমাদের সমাজের যারা নেতৃস্থানীয়, যারা আপনারা কিছুটা ভূমিকা রাখেন বিভিন্ন পর্যায়ে, আমাদের লোকজনকে উৎসাহিত করতে হবে, আমাদের শো আপ হতে হবে। থ্যাংক ইউ। যেখানেই আপনার কমিউনিটির কোনো অ্যাক্টিভিটি চলছে, শুধু ভোট দানের ক্ষেত্রে না, ভোট তো শুধুমাত্র ইলেকশন সাইকেলে,
এর বাইরে আমরা যদি অ্যাক্টিভ না থাকি, তাহলে সমাজে কি হচ্ছে, কি প্ল্যান করতেছে, এগুলোর সাথে যদি আমরা ইনভলভ না থাকি, শো আপ না হই, তাহলে আমরা কিন্তু একটু পিছনে পড়ে যাব। আর জি, যখনই thank আমরা you. শো আপ হবো, তখনই আমরা সেটা জানবো, এবং সেই ক্ষেত্রে আমার ইন্টারেস্টটা আমি রিয়েলাইজ করার জন্য উপযুক্ত লোককে ভোট দিব। থ্যাংক ইউ সো মাচ। এটাই আমার অনুরোধ। মাসুদ ভাই, এনি আদার কমেন্ট? 30 সেকেন্ড। না, আর তেমন কোনো কমেন্ট নেই। থ্যাঙ্কস ফর কলিং। থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল অ্যানালাইসিস এন্ড শোনেন, ওয়ান্ডারফুল শোনেন, প্যানেল। আমি একটা সম্রাট ভাই, শুধু আমি তাহের ভাই, শোনেন, আমি একটা interject কমেন্ট করি। করতে চাই। শোনেন, এই যে আমাদের যে সম্রাট বাঙালি ভাইকে বলতে ক্যান্ডিডেট দেন আগে, আছে, তারপর আপনি বলেন। সম্রাট ভাই বলুন। হ্যাঁ, সেটা হইলো কি, দেখেন আমাদের তো মিডিয়া বা সোশ্যালি আমরা যারা এনগেজড আছি এটা তো ঠিক আছে, কিন্তু এখন কিন্তু যেটা আমি এই যে ফেসবুক বা ওই যে অন্য কিছুর সুবাদে দেখি, ব্লগারদেরকে ইনভলভ করতে হবে। অনেক ব্লগার আছে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে এবং তাদের কোনো লিমিটেশন থাকে না, তারা এমন ভাবে করতে পারে প্রত্যেকের কাছে যায় এই ব্লগগুলি। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমাদের মিডিয়া, ধরেন আমাদের এই টক শো অনেকে দেখে, তারপরে খবর দেখে, কিন্তু ব্লগাররা তো ঘরে ঘরে, এবং হাজব্যান্ডের কাছেও তাদের মেসেজ যাচ্ছে, ওয়াইফের কাছে মেসেজ যাচ্ছে। এই ব্লগারদের ইনভলভ করতে পারলে আমাদের সচেতনতা, আমার বিশ্বাস যতটুকু আছে তার চেয়ে আরো বেশি হবে। আর ক্যান্ডিডেটদের ব্যাপারে খালি একটা কথা বলে দেখেন, যত কিছুই হোক ভাইব ছাড়া, মানে ওই রকম প্রেজেন্টেবল হওয়া ছাড়া, ধরেন মামদানি নামার কয়দিন আগে সে তো ছিল কে কারে চিনতো, কিন্তু দেখেন কিভাবে এমন একটা অবস্থা করে ফেলছে। বা আমাদের ওই ছেলেটার কথা, যাদের ভাই ইব্রাহিম ভাই, তাহের ভাই মনে থাকার কথা, ওই যে প্রথম যেই ছেলেটা ওই মিশিগানের হ্যামট্রামিক থেকে হইল সিটি কাউন্সিল, হাশেম ক্লার্ক। হ্যাঁ, হাশেম ক্লার্ক, তার সঙ্গে আমি মিশিগান যখন গেছি তখন কথা বলছি, সে বলল যে ভাই আমি ঘরে ঘরে যাইতাম, অন্যরা আমার পক্ষে যাবে সেজন্য বসে থাকতাম না, আমি ঘরে ঘরে যাইতাম, বসে বসে লিস্ট ধরে নিজে বউ সবাইকে লাগাই দিছি ফোন করার জন্য। এখানে ক্যান্ডিডেট গুলো হইতে হবে। আমার লাস্ট কথাটা বলে শেষ করি। একটা ভদ্রলোক আছে, প্রত্যেকবার কংগ্রেসের মানে প্রাইমারির আগে আসে, লোকজনরে বলে যে আমি তো এবার দাঁড়াচ্ছি, ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য। তা আমি বলি যে ভাইরে, আপনি একটা লিস্ট দেখান তো যে আপনি এই পর্যন্ত দাঁড়াইছেন যে কত লোকের সই নিছেন। দেখি যে ধরেন 53 জন, 42 জন, এক একটা কনস্টিটিউয়েন্সিতে কত ভোট থাকে। এবং ঠিক ওই সময়ের আগে ওই যে করিম সাহেব যে কথাটা বলছে যে কিছু লোক আছে মনে করে অমুকে করছে আমি করতে পারবো কেন, কিন্তু সে যে কিভাবে করছে সেটার উপরে কোনো দেয় না, নিজে সোজা এসে, রাইট করিম ভাই? Yes, তো 100%. এইটা জিনিসগুলা, যেমন আমাদের যে 4 জন ক্যান্ডিডেটের কথা আমরা জানতে পারলাম, আমরা আমাদের লেভেলে যেখানে যতদূর পারি এগুলা জানাবো, এবং যাতে তারা প্রত্যেকে আমাদের এই ক্যান্ডিডেটগুলির পক্ষে ভোট দেয়। কিন্তু এইটাকে আরো বেশি, ধরেন কিছু মনে করেন না, যেমন এখন আর মাত্র কয়েকদিন বাকি, এই সময় এই মেসেজটা যতটা করতেছে, আমার মনে হয় এরপরের থেকে, এবারের যাই হোক আশা করি তারা ভালো করবে, কিন্তু এরপরে যাই হোক এই যে পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা হোয়াট এভার, যে কোনো একটা নাম দিয়ে এরা কিন্তু রাউন্ড দি ক্লক, আপনারা যেমন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করতেছেন, এই টিমটাকে অনেক বড় করে সমস্ত কমিউনিটিতে এবং প্রবাবল ক্যান্ডিডেট কারা হইতে পারে তাদের ইনভলভ করে বিভিন্ন কাজ কাজের মাধ্যমে এই জিনিসগুলোকে ফোকাস করলে উই উইল গেট এ বেটার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাহেব ভাই খুব সংক্ষেপে 30 সেকেন্ডে বলেন। শোনেন, আমি বলতে চাচ্ছি যে আমাদের ক্যান্ডিডেট, আমি আশা করব যারা ভোটার আছে তারা সবাইকে, মানে তাদেরকে সবাইকে সাপোর্ট করুক এবং ভোট দিক। কিন্তু যারা ক্যান্ডিডেট যারা, তাদেরও আমার উচিত তারা যেন, যে এখানে যেরকম আমি ইলেকশন যেন দাঁড়ালাম, সিনেটর, বিভিন্ন কাউন্সিলর দাঁড়াম, আমরা যাতে না, যেন আমি এক্স ক্যান্ডিডেট হিসাবে যাতে আমি পরিচয়, এই পরিচয়টা যাতে ওইভাবে না করার জন্য আমরা আশা করব আর কি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব আব্দুল লতিফ সম্রাট, থ্যাংক ইউ করিম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সাহাব ভাই, থ্যাংক ইউ
দেলোয়ার মানিক, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন সহ আরও যারা আজকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত ছিলেন, নিয়ে গেল কই ওয়ান্ডারফুল আমাদের প্যানেলিস্ট হাসান ফেরদৌস। এবং ডক্টর মাসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মাসুদুর রহমান, উনি সব বাদ দিয়ে যে এতক্ষণ বসে আমাদের সাথে ছিলেন, তিনি একজন পেশাজীবী চিকিৎসক। আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ মাসুদ ভাই আপনার এই স্পিরিটের জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। এবং শেষ করার আগে একটি কথা বলি যে আর্লি বোর্ড যেটা, এটা কালকেও চলবে, পরশুও চলবে, শনিবারও চলবে। সো আপনারা বুটটা দেবেন, আর্লি বোর্ড, এবং আশা করি আপনারা সবাই আপনাদের যার যার পছন্দের প্রার্থীকে উইন করবেন। বাংলাদেশি 5 জন প্রার্থী আছেন, আপনারা সবাই যার যার, যেমন এস্টোরিয়া লং আইল্যান্ড থেকে মেরি জুবাইদা, আপনার এলমাস্ট জ্যাকসন হাইট উডসাইড এই এরিয়া থেকে শামসুল হক, ব্রঙ্কসের পার্কচেস্টার থেকে জাকির চৌধুরী, জামাইকা থেকে আমাদের সানিমুল্লাহ, এবং আরেকজন প্রার্থী ডিস্ট্রিক্ট 37-এ পিয়া রহমান, উনি আছেন ডিস্ট্রিক্ট 37, যেটা রিজুড এবং মাসপেতে এরিয়ায়। তো আপনারা সবাই তাদেরকে দেখবেন, তাদের ট্র্যাক রেকর্ড, এবং আশা করি আমরা তাদের সবাইকে সহযোগিতা করবেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।